বাবা মা ছাড়া পৃথিবীটা কতটা অসহায় সেটা আমার মতো অনাথ ভালোই বুঝতে পারছি। সম্পদ আর টাকা পয়সার জন্য কাছের কিছু মানুষের হিংস্র চেহারাটাও দেখতে পেলাম। আপনারা হয়তো কিছুই বুঝতেছেন না, চলুন গল্পে যাওয়া যাক। আমি রাহুল, বাবা মায়ের একমাত্র ছেলে। আমার বাবা একজন টপ বিজনেসম্যান আর মা একজন ক্রাইম রিপোর্টার। আমাদের সাথে আমার ছোট চাচা আর ছোট চাচি থাকে। ছোট চাচা আর ছোট চাচির কোনো সন্তান ছিল না, তাই তারা আমায় আরও বেশি স্নেহ করতেন। আমি ছিলাম বাসার সবার চোখের মণি। একদিন সন্ধ্যাবেলা আমি বাদে সবাই যায় আমার বাবার বন্ধুর বাসায় এক অনুষ্ঠানে। তখন রাত আনুমানিক 9টার দিকে চাচা কল দিয়ে বলল, আমাদের বাসায় ফিরতে অনেক রাত হবে। রাহুল, তুমি খাবার খেয়ে ঘুমিয়ে যাও। আমি চাচার কথা মতো খাবার খেয়ে ঘুমিয়ে যাই। ভোরবেলা কারো কান্নার শব্দে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে আমি ঘুম থেকে উঠে বোঝার চেষ্টা করি কোথা থেকে কান্নার আওয়াজ আসছে। আমি নিচে গিয়ে দেখি আমাদের ড্রয়িং রুমে অনেক লোকজন আর আমাদের অনেক আত্মীয় স্বজনরা আসছে, আর বাবারও বন্ধুর পরিবারও। আমি নিচে দেখতে পাই 3টা লাশ মাটিতে শুয়ে রাখা হয়েছে আর তাদের উপর সাদা চাদর। আমি আস্তে আস্তে লাশের সামনে যেতেই একজন পুলিশ সদস্য লাশগুলোর উপর থেকে কাপড় সরিয়ে দিল। আমি তাদের যা দেখলাম তাতে করে আমার পুরো পৃথিবীটা যেন থমকে গেল। আমার বাবা মা আর সেই মমতাময়ী চাচি, তাদের নিথর দেহগুলো নিথরভাবে পড়ে আছে মেঝেতে। আমি চিৎকার দিয়ে কান্না করতে থাকি। আমার কান্নার শব্দে চাচা বাইরে থেকে এসে আমায় জড়িয়ে ধরে। আমি চাচার দিকে তাকাই, চাচার পুরো শরীরে রক্ত দাগ আর ব্যান্ডেজ করা। তখন ওই আঙ্কেল মানে বাবার বন্ধু চাচার কাছ থেকে নিয়ে তার স্ত্রী আর মেয়েকে বললেন, রাহুলকে নিয়ে রাহুলের রুমে যাও। তারা আমায় নিয়ে আমার রুমে চলে আসেন। তখন আমি আন্টিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকি। আমার কান্না দেখে আন্টি আর দিয়ার চোখেও জল চলে আসে। আমি কান্না করতে করতে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি আমার পাশে সবাই বসে আছে। মা বাবার কথা মনে হতেই বাবা মা বলে চিৎকার দিয়ে কান্না করতে থাকি। নিজের চোখ দিয়ে অনবরত জল পড়ছে। তখন আঙ্কেল চাচাকে বললেন, ভাই, আমি চাই রাহুলকে আমার সাথে নিয়ে যেতে। চাচা তখন বললেন, ও যদি যেতে চায়, আমার কোনো বাধা নেই। আমি কি বলবো বুঝতে পারছি না। তখন আন্টি বলল, আমাদের সাথে থাকলে রাহুল তো কিছুটা স্বাভাবিক হবে, আর বাসায় থাকলে ও অসুস্থ হয়ে যাবে। তখন রাহুলের চাচা কিছু সময় পর বললেন। আচ্ছা, তাহলে তাই হোক। তারপর রাহুল চলে যায় আঙ্কেলদের সাথে তাদের বাসা ঢাকাতে। আঙ্কেল আন্টি আর দিয়া সবাই মিলে অনেক খেয়াল রাখতো, আর প্রতিদিন বিকালে রাহুলকে নিয়ে ঘুরতে বাইরে যেত। প্রথম কিছুদিন মা বাবার কথা মনে পড়লে রাহুলের ভেতরটা কষ্টে ফেটে যেত। তারপর কিছুটা স্বাভাবিক হলে রাহুল তার আঙ্কেলকে বলে। আঙ্কেল, আমি বাসায় যেতে চাই। সবাই রাহুলের কথা শুনে কিছুটা অবাক হয়। কেন বাবা, এখানে কোনো সমস্যা? আঙ্কেল, আমার কোনো সমস্যা হয়নি, আর সমস্যা হবেই বা কেন? এখানে আপনাকে বাবার মতো আন্টিকে, মায়ের মতো আর দিয়ার মতো বোনকে পেয়েছি। রাহুল কথা শেষ করার আগেই দিয়া বলল। ওই কি বললি? আমি তোর কোন দিক দিয়ে বোনের মতো দেখতে? এই কথা বলি রাহুলকে দৌড়ানি শুরু করলো। ওইদিকে দিয়ার রাহুলের দৌড়ানি দেখে আঙ্কেল আর আন্টি হাসতে লাগলো। রাহুল অনেক কষ্টে দিয়াকে থামালো। পাগলি ভালোভাবেই খেপেছিল। আসলে দিয়া আর রাহুল ছিল একই বয়সের। দিয়া ঢাকা থেকে পড়াশোনা করেন, আর রাহুলরা সিলেটে। তারপর রাহুল বিকালবেলা সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসে। সত্যি কথা বলতে দিহা রাহুলকে ভালোবাসে, তাই ওই সময় বোন বলায় খেপে যায়। রাহুল সেদিন রাতে দিয়াকে রাতের খাবার খাওয়ার জন্য ডাকতে গিয়ে ওর রুমে একটা ডায়েরি পায়। দেখলো দিয়ার রুমে নেই, ওয়াশরুমে। ওয়াশরুমেতে পানির শব্দ আসছিল। এই সুযোগে রাহুল ডায়েরিটা পড়ে ফেলে। পড়া শেষে ডায়েরি রাখার পর দিয়া বাথরুম থেকে বের হয়ে আসে। তখন রাহুলকে রুমে দেখে দিয়া কিছুটা আশ্চর্য হয়ে বলল। তুই আমার রুমে? খাবার খাওয়ার জন্য ডাকতে এলাম, চলো সবাই বসে আছে। রাহুলের বাসা আস্তে আস্তে রাত 10টা বেজে গেল। বাসায় এসে কলিং বেল বাজালো রাহুল। তখন একজন ভদ্রমহিলা এসে দরজা খুলে দিলেন। আমি তাকে সালাম দিলাম। তিনি সালামের উত্তর দিয়ে বললেন, কে তুমি, আর কি চাও? আমি রাহুল। এই কথা শোনার পর ওনার মুখ কালো হয়ে গেল। রাহুল এত কিছু চিন্তা না করে ভিতরে এসে চাচাকে সালাম দিয়ে কিছুক্ষণ কথা বলল, আর জিজ্ঞেস করলো। এই ভদ্রমহিলাকে? উনি তোমার ছোট আম্মু। আমি শুনে অনেক খুশি হলাম। যাক, একজনকে তো মায়ের মতো পেলাম। কিন্তু আমার অনাথের কপালে কি এত সুখ সহ্য হয়? পরের দিন থেকে ছোট আম্মু আমায় দিয়ে বাসার সব কাজ করায়। আমি কিছু বলতাম না, আমি সব কাজ হাসি মুখেই করে দিতাম। কোনো কাজে ভুল হলে আমার মা বাবাকে তুলে গালি দিত আর বলতো আমি যদি চাচাকে কিছু বলি তাহলে চাচাকে শেষ করে দেবে। আমি ভয়ে আর চাচাকে কিছু বলি নাই। আমি এত সব অত্যাচার সহ্য করে আমার পড়াশোনা চালিয়ে যাই।
আপনাদের তো বলা হয়নি, আমি ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ি। আমার কলেজ আমার বাসা থেকে 30 কিলোমিটার দূরে। চাচি আমার নামে অনেক মিথ্যা অভিযোগ করতো চাচার কাছে। চাচা কিছু বলতো না, চাচা শুধু বলতো রাহুল এখনও অনেক ছোট। একদিন রাতের বেলা শুনতে পাই চাচি চাচাকে বলছে, রাহুলকে এই বাসা থেকে বের করে দাও, আমাদের ভবিষ্যৎ নিয়ে তো ভাবতে হবে। রাহুলের ছোট চাচা বলেন, আরে তুমি কি পাগল হলে? রাহুল এই বাসার অর্ধেক মালিক, তাছাড়া রাহুল কোথায় থাকবে? রাহুল যদি 3 দিনের ভিতরে মেসে না যায় তাহলে আমি তোমায় ডিভোর্স দিয়ে দিব। এখন তুমি ঠিক করো তুমি কাকে বেছে নিবে। রাহুল তখন কথাগুলো শুনে নিস্তব্ধ হয়ে যায়। রাহুল কিছু সময় নীরব থাকে। চাচা রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। রাহুল দরজায় গিয়ে নক করে। তখন ছোট চাচা বলে, কে? চাচা আমি রাহুল। ভেতরে আয়। রাহুল গিয়ে চাচিকে বলল। আমার জন্য তোমরা নিজেদের মাঝে ঝামেলা করো না, আমি কালকেই মেসে চলে যাব। রাহুলের ছোট চাচা বলেন, তুই কি বলছিস? তুই কি পাগল হলি রাহুল? কি বলছিস তুই রাহুল? চাচা আমার এখানে থাকতে ভালো লাগে না, বরং এখানে থাকলে মা বাবার কথা খুব মনে পড়বে। আর বন্ধুরাও বলেছিল তাদের সাথে থাকার জন্য, তাই কালকে চলে যাব। এই বলে রুমে চলে আসি। রুমে কাপড় গোছাচ্ছি, তখন মনে মনে বললাম, এখানে না থাকলে আমার মৃত মা বাবাকে গালি দিতে পারবে না কেউ, আর নিজেই আমায় প্রতিষ্ঠিত হতে হবে। রাহুল রুমে এসে তার বন্ধু রাজীবকে কল দিয়ে বলে, হ্যালো রাজীব, আমি কালকে মেসে উঠবো আর তোর রুমে থাকবো। এই বলে আমি ফোন রেখে ঘুমিয়ে পড়ি। খুব ভোরে ঘুম থেকে উঠে আমার ব্যাগ আর মা বাবার ছবি নিয়ে বেরিয়ে পড়ি। ফজরের নামাজ পড়ে আমি বেরিয়ে পড়ি মেসের উদ্দেশ্যে। আমায় এত সকালে মেসে দেখে রাজীব আমার কাছে আসে। রাজীব তখন রাহুলকে প্রশ্ন করে, রাহুল তুই এত সকালে? আর তোর চেহারার এই অবস্থা কেন? আগে আমার রুম কোনটা বলতো। তারপর রাজীব আমায় রুমে নিয়ে যায় আর সজীব আর শাকিলকে ডেকে তোলে ঘুম থেকে। তারপর সবাই মিলে নাস্তা করে বাইরে একটা পার্কে গিয়ে বসি। তখন শাকিল রাহুলকে জিজ্ঞেস করলো, রাহুল, তোর কি হয়েছে? আর তোর এই অবস্থা কেন? আমি তখন তাদের সব কিছু খুলে বলি শুরু থেকে। ওরা সব শুনে নিশ্চুপ হয়ে যায় আর আমার নতুন ছোট চাচিকে গিয়ে শিক্ষা দিতে চায়। তখন আমি ওদের বাধা দিই। এর মাঝেই আমি দেখি বৃষ্টি কল দিচ্ছে। আমি কল রিসিভ করতেই বৃষ্টি বলতে শুরু করলো, কোথায় তুমি? আর এই কয়দিন তোমার মোবাইল বন্ধ কেন? এই পার্কে চলে আসো আর রুমি, সুমি আর জুইকেও নিয়ে এসো। বৃষ্টি হলো আমার জিএফ। রাজীব, জুই, শাকিল, সুমি আর সজীব রুমি। ওরা আসলে রাজীব, শাকিল আর সজীব ওদের সব কিছুই খুলে বলে। তখন বৃষ্টি আর আমার বন্ধুরা আমায় সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করতো। কলেজে যাওয়া আর আসার মধ্যে দিয়ে আমাদের ইন্টার দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টার পড়ে আসে। পরীক্ষার সব ভালোভাবেই শেষ করে সবাই বসে ঠিক করলো যে কোথায় যাব ঘুরতে। বৃষ্টি তখন বলল, ঢাকায় আমাদের রিসর্টে চলো। আমি মানা করে দেই। বৃষ্টি তখন রাহুলকে বলল, আরে তুমি যাবে না, তোমার গার্ড যাবে। আমায়ও নিয়েই যাবে। সব কিছু গুছিয়ে আমরা আগামী পরশুদিন যাব। এর মাঝেই ছোট চাচা কল দিয়ে আমার খোঁজ খবর নিতেন আর আমায় মাসে মাসে 15,000 টাকা দিত। আমি 10,000 টাকা রেখে 5,000 টাকা ডোনেট করতাম একটা আশ্রমে। সেদিন এর মতো সবাই সবার বাসায় চলে যায়। আমি দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিয়ে বিকেলবেলা মেস থেকে বের হই। রাহুল মেস থেকে বের হওয়ার পর কিছুটা দূরে আসলে কিছুক্ষণ পর একটা 13 বছর মেয়ে আর 7 বছরের ছেলে রাহুলের কাছে আসে। এসে বলে, আমায় কিছু টাকা দিবেন ভাইয়া, খিদে লাগছে, কিছু খাবো। আমি মেয়েটাকে বলি তার নাম আর তার ভাইয়ের নাম কি। তখন মেয়েটা বলল, ভাইয়া আমার নাম সাথী আর আমার ভাইয়ের নাম সমীর। আমি তাদের জিজ্ঞেস করলাম তাদের বাবা মা কোথায়। রাহুলের কথা শুনে তারা তখন তাদের মুখ নিচের দিকে করে বলল, সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। রাহুল তাদের কথা শুনে তখন নিজের সাথে ঘটে যাওয়ার ঘটনা চোখের সামনে চলে এলো। রাহুল তাদের নিয়ে একটি হোটেলে যায়। তখন রাহুল বলে, তোমরা কি খেতে চাও অর্ডার করো। তখন সাথী বলে, ভাইয়া একটা রুটি দিলে হবে, আমি আর আমার ভাই ভাগাভাগি করে খাবো, আর একটা রাতের জন্য দিলে দিতে হবে। ওদের কথা শুনে রাহুলের চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ল। এত ছোট বয়সে ওরা বুঝে গেছে সব। তখন রাহুল বলে, আমি তখন ওয়েটারকে ডেকে খাবার অর্ডার করলাম। খাবার আসলে তারা দেখলো অনেক খাবার। রাহুল তখন তার ফোন বের করে রহিম চাচাকে কল দিয়ে বলল, একজন মেয়ে আর একজন ছেলেকে নিয়ে আসছি, তারা এখন থেকে আশ্রমে থাকবে। রহিম চাচা আর পরিচয় দেওয়া যাক। অনাথ আশ্রমে দেখাশোনা করেন রহিম চাচা। এই আশ্রম প্রতিষ্ঠানের পর থেকে রহিম চাচা এই আশ্রমের দায়িত্বে। রাহুলের কথা শুনে রহিম চাচা বলেন, বাবা আমায় বলা লাগবে না, তুমি নিয়ে আসো।
তারপর আমি আরেকজনকে কল দিলাম। কল রিসিভ করতেই আমি ওনাকে সব কিছু খুলে বলি। উনি তখন বলেন, আমার তোমার জানানোর প্রয়োজন নেই, আমি জানি তুমি কখনো খারাপ কাজ করবে না। রাহুল, তোমার কিছু কাগজপত্র আমার কাছে পাঠানো লাগবে। আমি বললাম মেসে গিয়ে পাঠিয়ে দেবো। তারপর আমি হোটেলের বিল মিটিয়ে ওদের নিয়ে আশ্রমের উদ্দেশ্যে রওনা দিই। সাথে তখন রাহুলকে প্রশ্ন করে, ভাইয়া আমরা কোথায় যাচ্ছি? তোমাদের নতুন ঠিকানায়। আমি ওদের নিয়ে আশ্রমে আসার সাথে সাথেই আশ্রমের সব বাচ্চারা দৌড়ে চলে আসলো আমার কাছে। বলতে শুরু করলো আমি কেন আগের মতো আসি না, বাবা মা আর কেন আসে না। আমি বললাম এখন থেকে আমি তোমাদের দেখতে আসবো, আর মা বাবা আসবে না, তারা এখন দূরে আছে তাই। তারপর আমি সাথী আর সমীরকে চাচার হাতে তুলে দিয়ে বলি ওদের নিয়ে ভেতর যেতে, আর আমি রহিম চাচাকে বলি আমি চলে যাব। তখন চাচা আমায় ধমক দিয়ে বললেন, রহিম চাচা রাহুলকে ধমক দিয়ে বলেন, এই সন্ধ্যাবেলায় কোথাও যাওয়া হবে না, আজকে রাত্রে এখান থেকে সকালবেলায় চলে যাও। চাচার সাথে সাথী আর সমীরও বলল আজকে ওদের সাথে থাকার জন্য। আমিও ওদের মুখের দিকে তাকিয়ে আর না করতে পারলাম না। চললাম আশ্রমের ভেতরে। রাতে সবার সাথে বসে একসাথে খাবার খেলাম। সবার সাথে খাবার খেয়ে আজ অনেক ভালো লাগছে। খাওয়া দাওয়া শেষ করে আমি বাচ্চাদের সাথে ঘুরতে এসলাম। ঘুমানোর আগে আমার ফোনে বের করে দেখলাম আমার ফোনে চার্জ নেই, ফোন বন্ধ হয়ে গেছে। তারপর আমি ঘুমিয়ে গেলাম। আর ওইদিকে রাতে রাহুল মেসে ফিরছে না দেখে রাজীব, সজীব আর শাকিল কল দিতে থাকে, আর বারবার রাহুলের ফোন বন্ধ দেখায়। বৃষ্টিও রাহুলের ফোনে কল দিয়ে বন্ধ পায়। তখন রাহুলকে কল দেওয়া বাদ দিয়ে রাজীবকে কল দেয়। রাজীব তখন ফোন রিসিভ করলো, বলল, হ্যালো। আর রাহুলের ফোন বন্ধ কেন? রাহুল দুপুরের খাবার খেয়ে বের হয়েছে, এখনো মেসে ফিরে আসেনি। তখন বৃষ্টি রাজীবকে বলল রাহুলের ব্যাগ গুছিয়ে রাখিস, আর বলল রাতে হয়তো ফিরবে। পরের দিন ভোরবেলা আমার ঘুম ভাঙার পর আমি উঠে নামাজ পড়ার জন্য বের হতেই দেখি রহিম চাচা ও নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছে। তখন আমি আর চাচা একসাথে নামাজ পড়ে এসে আশ্রমে নাস্তা করে বের হব। এমন সময় চাচা বলল দুপুরের খাবার খেয়ে যাওয়ার জন্য। আমিও আর না করি নাই, কারণ আজকে যেহেতু ওরা বৃষ্টিতে রিসোর্টে চলে যাবে। রাহুল যখন সকালে খাবার খেয়ে বের হবে এমন সময় রাহুল মাথা ঘুরে পড়ে যায় আর জ্ঞান হারিয়ে ফেলে। তখন আশ্রমের সবাই মিলে রাহুলকে মাথায় পানি দিতে শুরু করে। যখন পানি দিয়েও রাহুলের জ্ঞান ফিরছে না, তখন সবাই মিলে রাহুলকে হাসপাতালে নিয়ে যায়। আমার যখন জ্ঞান ফিরছে তখন আমি চোখ খুলে দেখি আমি হাসপাতালে। রাহুলের জ্ঞান ফিরেছে দেখে নার্স গিয়ে ডাক্তারকে ডেকে আনলো। তখন ডাক্তার এসে রাহুলকে দেখে বলল, এখন আমার কেমন লাগছে? এখন ভালো। তারপর ডাক্তার রাহুলকে বলল, আপনার সাথে কে আসছে আর আপনার পরিবারের সাথে আমার কিছু কথা আছে। তখন রাহুল ডাক্তার সাহেবকে বলল, আমার পরিবার বলতে কেউ নেই, আমি অনাথ। কি হয়েছে আমি বলুন। তখন ডাক্তার দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, জানি আপনাকে বলা ঠিক হবে না, তবুও আপনাকে বলা প্রয়োজন, আপনার লাং ক্যান্সার হয়েছে। ডাক্তারের কথা শুনে কিছু সময় দুঃখ হলেও পরে আমি অনেক খুশি হই। আপনি দ্বিতীয় স্টেজে আছেন। আপনি যদি নিয়মিত 2 মাস মেডিসিন খেলে আমরা আমাদের কন্ট্রোল আনি তাহলে বাঁচতে পারবেন। কিছুদিন পরে অপারেশন করলে আপনি সুস্থ হয়ে যাবেন। আর সিগারেট খাওয়া আর ড্রাগস নেওয়া বারণ। আমি তো ড্রাগস নিই না, আমি সিগারেট খাই। আমি আপনার শরীরে ড্রাগসের ট্রেসেস পেয়েছি। যে ড্রাগসগুলো পেয়েছি সেগুলো খুবই মারাত্মক। এগুলো বাংলাদেশে পাওয়া যায় না, খুবই রেয়ার। রাহুল ডাক্তারের কথা শুনে কিছু সময় নীরব থাকে। ডাক্তার আরও কিছু কথা বলে রাহুলকে কিছু মেডিসিন লিখে দিলেন। আমার কাছে আপনার একটা ওয়াদা করতে হবে, আমার এই রোগের কথা যাতে কারোর সাথে শেয়ার করবেন না প্লিজ। ডাক্তার কিছুটা সময় নীরব থেকে বলেন, আচ্ছা, তবে আপনাকে আমায় একটা কথা দিতে হবে। প্রতি 15 দিন পর পর আমার সাথে এসে দেখা করতে হবে। আর নিয়মিত মেডিসিনগুলো খাবেন, খাওয়া বন্ধ করবেন না। মেডিসিনগুলো মিস করলে আপনার যে কোনো সময় কিছু হতে পারে। রাহুল একটা রহস্যময় হাসি দিয়ে বলে, আসি তাহলে ডক্টর। রাহুল রহিম চাচাকে নিয়ে আশ্রমে চলে আসে। চাচা অনেকবার জিজ্ঞেস করেছে, রাহুল তোর কি হয়েছে বলছিস না কেন? হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেলি কেন? আরে ডাক্তার বলেছে আমি দুর্বল, তাই অজ্ঞান হয়েছিলাম। আমার কথা শুনে চাচা বলে আমি কয়েকটা দিন আশ্রমে যেন থাকি। ওইদিকে সজীব, রাজীব আর শাকিল সকালে ঘুম থেকে উঠে দেখে যে রাহুল এখনও মেসে আসেনি। রাহুলকে আবার ওরা কল দেয়, কিন্তু রাহুলের ফোন বন্ধ পায়। বৃষ্টি, রুমি, সুমি আর জুই সকালে মেসের সামনে এসে রাজীবকে কল দেয়। রাজীব ফোন রিসিভ করে। হ্যালো। তখন বৃষ্টি বলা শুরু করলো, কই তোরা আর কত লেট করবি? তখন রাজীব বলল, রাহুল এখনো মেসে আসে নাই। তখন বৃষ্টি কিছুটা টেনশনে পড়ে যায়। বৃষ্টি তখন বলল,
আজকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। রাহুলের কিছু হয়নি তো? রাহুলকে রেখে যেতে আমার মন চাইছে না রে। কিন্তু সুমি রুমি জুইদের জোড়াজড়িতে বৃষ্টি ওদের সাথে চলে যায়। বৃষ্টি সারা তার রাতটা নিশ্চুপ হয়েছিল আর রাহুলের কথা ভাবছিল আর টেনশন করছিল। রাহুলকে কোনো মেয়ের সাথে বেশি কথা বলতে দিত না বৃষ্টি। ওরা রিসোর্টে গিয়েও রাহুলের নাম্বারে কল দেয়, কিন্তু রাহুলের ফোন বন্ধ পায়। এভাবে চলে যায় কিছুদিন। আমিও আশ্রম থেকে মেসে এসে আমার ফোন চার্জ দিয়ে অন করে বাথরুমে যাই ফ্রেশ হতে। বাথরুম থেকে এসে দেখি আমার ফোনে 200 উপরে কল আর মেসেজ। বেশিরভাগ কল রাজীব, সজীব আর শাকিলের। বৃষ্টিও আছে। এর মাঝে আবার সজীব কল দেয়। আমি ফোন রিসিভ করে হ্যালো বলতেই সজীব বলল, রাহুল, তুই ঠিক আছিস তো? তোর ফোন বন্ধ কেন? আমি ঠিক আছি। আমি আমার এক বন্ধুর বাসায় ছিলাম আর ফোন হারিয়ে যায়, তাই তোদের সাথে যোগাযোগ করতে পারি নাই। সজীবের কাছ থেকে বৃষ্টি ফোন নিয়ে রাহুলকে বলা শুরু করে, ওই, তুমি ঠিক আছো তো? আর এখন কোথায় আছো? আমি ভালো আছি আর এখন মেসে আছি। তখন বৃষ্টি রাগে সুরে বলল, আমরা কালকে সকালে ফিরছি, এসে কথা হবে। এই বলে ফোন রেখে দেয়। তারপর রাহুল তার আঙ্কেলের কথা অনুযায়ী তার সব কাগজপত্র পাঠিয়ে দেয়। বাজার থেকে মেসে আসার সময় রাহুলের মাথা ঘুরে ওঠে। তারপর রাহুল নিজেকে সামলে উঠে কোনো রকম মেসে এসে খাবার খেয়ে মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে রাহুল দেখতে পায় রাহুলের চারপাশে রাজীব, শাকিল, সজীব, জুই, রুমি, জুথি আর বৃষ্টি বসে আছে। রাহুল দেখলো কয়েকটা ফোন নিয়ে ব্যস্ত। এই সুযোগে পালাতে হবে। রাহুল ঘুম থেকে ওঠার শব্দ পেয়ে রাহুলের দিকে ওর বন্ধুরা তেড়ে আসে। রাহুল কিছু বলতে যাবে তার আগেই খাট থেকে নামার সময় পর্যন্ত ও পাই নাই, তার আগেই সব কটা মিলে আমায় এমন পিডান দিয়েছে, চোরদেরও এত পিডান দেয় না। রাহুলকে সবাই একসাথে বলল, হারামি, আমাদের সাথে ঘুরতে তো যাচ্ছিস না, তার মিথ্যা বলছিস? আমি কিছু বলারই সুযোগ পাচ্ছি না, আবার বলা শুরু ওদের। এখন ভালো মানুষ সাজবি না। তখন শাকিল বলল, হালারে আর কিছু দে। শাকিলের কথা শুনে রাহুলের আবার দিল কিছু পিটা। তারপর বৃষ্টি বলল, ওই, তোমার না ফোন হারিয়েছে? তাহলে এইটা কি? ফোন তো তোরা আগেরটাই দেখি। দেখছেন নি আপনারা, আমি ধরা খাইয়ে গেলাম। তারপর সবগুলা মিলে আবার আমারে হুইল পাউডার দিয়া ধুইয়া দিছে। তারপর অনেক কষ্টে সবাইরে লইয়া গেলাম হোটেলে। ভাই আর বোনেরা, তোরা আজকে যা খাবার খাইয়া লও, আজকে আমি তোদের ফ্রি খাওয়াইমো। বৃষ্টি তখন রাহুলকে বলল, কি বললে তুমি? আবার বলো তো। আমি তোর বোন লাগি? ভাইরে কি বলতে কি বলছে, আমার দিকে তেড়ে আসছে। আমি সব হারামিদের ইশারায় কইলাম, আমারে বাঁচা তোমরা, এই পাগলিটারে আটকা। তারপর সবগুলো মিলে আমার মতো বাচ্চাটারে বাঁচাইলো। সবাই আরও কিছু সময় আড্ডা দিয়ে যে যার মতো বাসায় চলে যাই। এইভাবে চলছিল রাহুলের দিন। তারপর কিছুদিন ধরে বৃষ্টি রাহুল আর সবার সাথে তেমন কথা বলে না। ফোনে যেন কার সাথে কথা বলে হেসে হেসে। একদিন বৃষ্টি সবাইকে বিকেলে পার্কে আসতে বলল, কী যেন সারপ্রাইজ আছে। রাহুলের সব বন্ধুরা বুঝে গেল বৃষ্টি হয়তো রাহুলকে প্রপোজ করবে। বিকেলে পার্কে গেলে সবাই রাহুলকে তার বন্ধুরা বলছে ট্রিট যেন আজকে বড় করে দেয়। তার কিছুক্ষণ পর বৃষ্টির একটা ছেলে আসে তাদের কাছে। তখন সজীব বলে, কি রে, আজকে কি সারপ্রাইজ দিবি যার জন্য পার্টি ডাকলি? সারপ্রাইজ তো আছে, ওয়েট করো। তখন বৃষ্টি সবাইকে উদ্দেশ্য করে বলে, আরে, তোদের জন্য সুখবর আছে। বৃষ্টি তখন বলল, এই যে, একে দেখছো? বৃষ্টির সাথে আসা ছেলেটা দেখিয়ে বলল, ছেলেটা আবার হবু পর। ওর নাম হলো রাজ। রাজ হলো অরিজিৎ গ্রুপের সিইও। আর সামনের শুক্রবার আমাদের বিয়ে। এই বলে কাটতিল সবাইকে। রাহুলর এই কথা শুনে পুরাই নিস্তব্ধ হয়ে যায়। রাহুলের চোখ দিয়ে জল পড়ছে। রাহুল তার চোখের জল লুকিয়ে মুছার চেষ্টা করলো, কিন্তু বৃষ্টিবাদের সবাই রাহুলের চোখের জল লক্ষ্য করলো। ওরা যখন কিছু বলতে যাবে রাহুল তখন ইশারায় ওদের বাধা দেয়। তখন বৃষ্টি বলে, আমার অনেক কাজ আছে, বিয়ের জন্য শপিং করতে যাচ্ছি। তোরাও চল, তোদেরও শপিং করিয়ে দিবে। তুই যা, আকাশের চাঁদ তোর হাতে, তুই যা, আমাদের কিছু লাগবে না। বৃষ্টি একবারও আমার দিকে তাকায়নি, ওরা চলে যায়। আর আমি বললাম আমার কাজ আছে বলেই চলে যেতে লাগলাম। তখন কিছু দূর আসার পর মাথা ঘুরে পড়ে গেলাম। এটা দেখে রাজীব আর সজীব রাহুল বলে চিৎকার দিয়ে সবাই রাহুলের কাছে আসে। এসে দেখে রাহুলের অকাট হয়ে গেছে। সবাই মিলে রাহুলকে হাসপাতালে নিয়ে যায়। আমার জ্ঞান ফেলে দেখি ডাক্তার সাহেব আমার পাশে বসে আছেন। আমি ডক্টর দেখে উঠতে যাব এমন সময় আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছেন। তখন ডাক্তার বলেন, মনে নেই আমি আপনাকে কি বলেছিলাম?
আমার বন্ধুর বিয়ে, তাই আসতে পারিনি, একটু বিজি ছিলাম। ডাক্তার তখন রাহুলকে বলেন, আমি আপনার বন্ধুদের সাথে কথা বলবো। আমি আপনার পায়ে পড়ি, প্লিজ ওদের বলবেন না, ওরা অনেক টেনশন করবে, প্লিজ ডক্টর। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এখন 1 সপ্তাহ পর পর আসবো। এর মাঝে সজীব রুমে আসে। এসে দেখতে পায় রাহুল ডাক্তারের পায়ে ধরে আছে। তখন সজীব বলল, কি রে, তুই ডাক্তারের পায়ে কেন ধরছিস? ডাক্তার কিছু বলার আগেই রাহুল বলল, আরে ডাক্তার বলছিলেন আমাকে 2 দিন হাসপাতালে থাকতে, তাই আমি ডক্টরের পায়ে ধরেছি। তখন ডাক্তারকে ইশারা দিতেই উনি মাথা নাড়ালেন। সজীব বলল, ডাক্তার, ওকে আমরা দেখাশোনা করব। ডাক্তার তখন গম্ভীর গলায় বললেন, একটু নজরে দিয়েন আপনার বন্ধুর দিকে। এই বলে ডাক্তার রুম থেকে বেরিয়ে যান। তারপর আমরা মেসে চলে আসি। আমি এসে বেডে শুয়ে আছি, তখন রাজীব, সজীব, শাকিল, রুমি, সুমি আর জুই এলো আমার কাছে। বলল, বন্ধু, মন খারাপ করিস না। ওই দিনের পর থেকে কেউ আর বৃষ্টির সাথে কোনো যোগাযোগ করে নাই। আমিও আর মেডিসিন খাইনি, কার জন্য বাঁচবো, সবাই তো আমার পর করে দিল, বেঁচে থেকে আর কি লাভ। মেডিসিনগুলো ফেলে দেই আর নিয়মিত সিগারেট খাই। সিগারেটটা খাই সবার আড়ালে। আমার মতো অনাথের বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই, অনাথরা সর্বত্রই অবহেলিত। এর মাঝেই একদিন ওরা বলল, চলো কোথা থেকে ঘুরে আসি। আমরা একটা পার্কে যাই, সেখানে গিয়ে দেখি বৃষ্টি আর তার কাজিনরা সেখানে বসে আড্ডা দিচ্ছে। শাকিল বলল, চল আমরা ওপাশে যাই, এখানে না থাকলে ভালো হবে। সবে বৃষ্টিতে থেকে কিছুটা দূরে একটা জায়গায় বসে আড্ডা দিতে শুরু করলো। কিছুক্ষণ পর বৃষ্টি খেয়াল করলো রাহুলদের। তখন বৃষ্টি রাহুলদের কাছে আসলো আর বলল, কি রে, তোরা আমার সাথে কথা বলছিস না, কল দিলে ধরছিস না, তোদের কি কিছু হয়েছে? সামনে তোর বিয়ে, তুই বিয়ে নিয়ে বিজি, তাই তোকে আর ডিস্টার্ব করতে চাই না রে। বাদ দে, তোরা এখানে? কোনো সমস্যা না, এখানে আসতে পারবো না। তুই এরকম করে বলছিস কেন? তুই কি কিছুই বুঝতেছিস না? কি বুঝবো, আমি তো কিছু বুঝতেছি না। রাহুল ওই জায়গায় বসে আছে, আর কিছু বলছে না। রাজীব তখন বলল, তুই এটা কি করে বলতে পারলি বৃষ্টি? আমি আবার কি করেছি? রাহুল যে তোকে ভালোবাসে এটা তুই জানার পরও এটা করতে পারলি, আর তুই তো রাহুলকে ভালোবাসিস। এই কথা শুনে বৃষ্টি হাসতে হাসতে বলে, আমি ওই অনাথকে কেন ভালোবাসতে যাব? আমি তো আমার হবু বর রাজকে ভালোবাসি। রাজ আর আমার স্ট্যান্ডার্ড সমান সমান। আর ওই রাহুলের কি আছে, অনাথ একটা। আমি শুধু টাইম পাস করি ওই অনাথের সাথে। তখন রাজীব বৃষ্টিকে মারার জন্য এগিয়ে গেলে শাকিল, সজীব আর পাখিরা মিলে রাজীবকে আটকায়। তখন রাজীব বলল, তুই যে আসলে এতটা খারাপ তা আগে জানলে তোর মতো 3rd ক্লাস মেয়ের সাথে বন্ধুত্ব করতাম না। তুই জীবনে অনেক আফসোস করবি আমার এই বন্ধুর জন্য। দেখ ছেলেটার কি অবস্থা হয়েছে, আর তুই এমন করতে পারলি? বৃষ্টি রাহুলের দিকে কিছুক্ষণ তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। তখন রাহুল বলল, আল্লাহর কাছে দোয়া করি তুমি অনেক সুখী হও, আর বিয়ের দিন দেখা হবে, ভালো থেকো। আমি ওদের নিয়ে একটা নিরিবিলি জায়গায় গিয়ে বসলাম আর বললাম, বৃষ্টির কাছে তোরা আর কোনোদিন কিচ্ছু বললে আমার মরা মুখ দেখবি। রাহুল প্রতিদিন সিগারেট খেতে শুরু করলো, শুধু বৃষ্টির সাথে কাটানোর সময়গুলো ভুলে থাকার জন্য। একদিন রাহুল সিগারেট খাচ্ছে, তখন রাজীব আর সজীব দেখতে পায়, আর সিগারেট ফেলে রাহুলকে দুইজনে 2টা চড় মারে। তারপর জড়িয়ে ধরে বলে, কেন করছিস এমন? আমরা আছি তোর সাথে, আর বৃষ্টির থেকে ভালো মেয়ে আসবে তোর জীবনে। বন্ধু, তুই একটু শক্ত হ, তুই তো আমাদের সাহস দিতি। আর যদি তুই ভেঙে পড়িস তাহলে কি করে হবে বল? তোদের অনেক মিস করবো বন্ধু, আর হয়তো একসাথে চলা হবে না রে আমাদের। রাজীবের কেমন যেন খটকা লাগলো রাহুলের কথা শুনে। রাজীব বলে, কি বলছিস এসব? আর একসাথে চলা হবে না মানে? আমি আর ওই দিনের পর থেকে মেডিসিন খাই নাই। মেডিসিন খেয়ে কী লাভ, যতদিন আসি একটু না হয় কষ্ট করে কাটিয়ে দেবো। আজকে বৃষ্টির গায়ে হলুদ, আমার বন্ধু আর বান্ধবীরা বলল কেউ যাবে না। আমার জোরাজোরিতে ওরা রাজি হয়ে যায়। বৃষ্টিকে আজকে অনেক সুন্দর লাগছে দেখতে, আর বৃষ্টি আজ অনেক খুশি। আমি আর বৃষ্টির কাছে গেলাম না, ওদের পাঠিয়ে দিলাম বৃষ্টিকে হলুদ দিতে। হলুদ দিয়ে ওরা আমায় নিয়ে বাসায় চলে আসে। আমি রাতে শুয়ে শুয়ে চিন্তা করছি, আর কিছুদিন পর আমার মা, বাবা আর ছোটো চাচির কাছে চলে যাব। তারপর ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে রাহুল মেসের বাইরে বসে আছে। তখন রাজীব, সজীব আর শাকিল রাহুলদের কাঁধে হাত রাখলো। রাহুল ঘুরতেই ওরা রাহুলকে দেখে চিন্তিত হয়ে জিজ্ঞেস করে রাহুলের কিছু হয়েছে কিনা। আমার তো কিছু হয়নি, আমি ঠিক আছি। ওরা তখন বললো আমার চোখ রক্তের মতো লাল হয়ে আছে আর মুখ শুকিয়ে গেছে অনেক। আমি বললাম, ও কিছু না, ঘুম হয় নাই তাই। এই কথা বলে যখন আমি উঠতে যাব, তখন আমার মাথা ঘুরে পড়ে যেতে গেলেই ওরা আমায় ধরে ফেলে। তখন ওরা বললো ডাক্তারের কাছে যাওয়ার জন্য। আমি বললাম কালকে যাব। রাহুল রুমে এসে দেখে যে ডাক্তার কল দিচ্ছেন।
রাহুল ফোন কেটে বন্ধ করে রাখে। তখন শাকিল রুমে এসে দেখে যে রাহুলের ফোনে কল আসছে, কিন্তু রাহুল রিসিভ না করে কেটে দিয়েছে। তখন শাকিল জিজ্ঞেস করে, কিরে ফোন রিসিভ করলি না কেন? আর কে কল দিয়েছে? ছোট চাচা কল দিয়েছিল। কিছু সময় শুয়ে কাটিয়ে দিই, তারপর গোসল করে জুম্মার নামাজে গেলাম। আল্লাহর কাছে দোয়া চাইলাম যে আল্লাহ, আমি যেন এই পবিত্র দিনে আজকেই মারা যাই। নামাজ শেষ আমি আমার বন্ধুদের নিয়ে বৃষ্টির বাসার উদ্দেশ্যে রওনা দিই। ওরা আসতে চায়নি। তখন রাজীব বলল, তোরা যা তাহলে, আমি যাব না। কেন যাবি না? আরে ভাই, আজকে সব শার্ট ধুয়ে দিয়েছে, আমার আর শার্ট নেই। আচ্ছা, তুই আমার নেভি ব্লু শার্টটা পরে বিয়েতে চলে আয়, আমরা যাচ্ছি, বিয়ে বাড়িতে দেখা হবে। সাজিব ওর শার্ট চেঞ্জ করার জন্য মেসের দিকে আগায়। রুমে সুমিয়া চুই গায়ে হলুদ থেকে আর ওরা বৃষ্টির সাথে কোনো যোগাযোগ করেনি, এমনকি আজকেও যাবে না বলে সেটা দিয়েছে। রাহুলরা বিয়ে বাড়িতে চলে আসে। তখন বৃষ্টি বাসা জানালা দিয়ে রাহুলের দিকে খেয়াল করে। রাহুলকে দেখতে পেয়ে ডাক দেয়, আই রাহুল, এই রাহুল, রাহুল উপরে আয়, কথা আছে। রাহুল তখন বৃষ্টির কাছে যায়। তখন বৃষ্টি বলে, তোর এই অবস্থা কেন? আর চোখ আর মুখের এই অবস্থা কেন? তখন শাকিল কিছু বলতে যাবে, তার আগে রাহুল শাকিলকে থামিয়ে বলে, কালকে ঘুম হয়নি ঠিক করে, তুই বিয়েতে ফোকাস কর। বৃষ্টি তখন রাহুলের কথা শুনে কেন জানি কষ্ট পায়, সেটা সে বুঝতে পারছে না। রাহুল তখন ওদের নিয়ে চলে আসে বৃষ্টির সামনে থেকে। আমি হঠাৎ বুঝতে পারলাম আমার নাক দিয়ে কী যেন গড়িয়ে পড়ছে। তখন হাত দিই নাকে, দেখতে পাই রক্ত পড়ছে। শাকিল আর সজীব দেখার আগেই আমি রক্ত মুছে ফেলি। আমি তখন বলি, আমি বৃষ্টিদের পিছনের বাগানে আসি, তোরা ওর সাথে কথা বলে চলে আসিস। ওরা তখন বৃষ্টিকে শুভকামনা জানাতে যায়। ওইদিকে রাজীব মেসে গিয়ে রাহুলের আলমারি থেকে রাহুলের নেভি ব্লু শার্ট বের করতে যায়। তখন শার্ট বের করার সময় ও দেখতে পায় কিছু রিপোর্ট পড়ে গেছে। তখন সে রিপোর্ট রেখে দিতে যাবে, তখন মনে মনে বলে, রাহুলের কাছে এই রিপোর্ট কেন আসবে? দেখি তো এটা কার রিপোর্ট। রাজীব তখন রিপোর্টগুলো পড়ে। তখন তার হাত থেকে রিপোর্টগুলো পড়ে যায়। রাজীব কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে যায়। তারপর ফোন বের করে সজীবকে কল দেয়। সজীব ফোন রিসিভ করে না। আবার ট্রাই করে সজীবের নাম্বারে, কিন্তু রিসিভ করছে না। রাজীব তখন সাথে সাথে শাকিলকে কল দেয়। শাকিলের প্রথমবার কল রিসিভ করলো না। দ্বিতীয়বার কল দিলে শাকিল রিসিভ করতেই রাজীব কান্না আটকে রাখতে পারে না। তখন শাকিল বলে, কিরে ভাই, আর কতক্ষণ লাগবে তোর আসতে? রাজীব কোনো কথা বলছে না, শুধু কান্না করছে। শাকিলও শুধু কান্নার শব্দ পাচ্ছে। তখন শাকিল আবার বলে, কিরে রাজীব, কান্না করতেছিস কেন? রাজীব কিছু বলছে না। এইদিকে শাকিল রাজীবকে ডাকতে থাকে বারবার। তখন সজীব দেখে শাকিলকে কেমন যেন অস্থির দেখাচ্ছে। সজীব শাকিলের কাছে গিয়ে জিজ্ঞেস করে, কিরে শাকিল, কি হয়েছে? রাজীব কান্না করছে। শাকিলের কাছ থেকে সজীব ফোন নিয়ে রাজীবকে জিজ্ঞেস করে, এই রাজীব, তোর কি হয়েছে? তুই কান্না করছিস কেন? তখন রাজীব নিজকে সামলিয়ে অনেক কষ্টে কান্না থামিয়ে বলে, রাহুল কোথায়? সজীব তখন বলে, কিরে তুই কান্না করছিস আর রাহুলের কথা জিজ্ঞেস করছি, কি হয়েছে খুলে বল ভাই। রাহুল কোথায় সেটা আগে বল আমায়। বৃষ্টিদের বাড়ির পিছনের বাগানে। তাড়াতাড়ি ওর কাছে যা, তা না হলে রাহুলের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কি বলছিস? আর রাহুলের কি হয়েছে? তোরা আগে রাহুলের কাছে গিয়ে আমায় কল দে। তখন শাকিল আর সজীব বৃষ্টিদের বাড়ির পিছনে গিয়ে দেখতে পেল রাহুল মাটিতে পড়ে গেছে। তখন শাকিল কল দেয় রাজীবকে। হ্যাঁ শাকিল বল, রাহুলের কাছে আছিস তো তোরা? রাহুলের কাছে ফোন দে তো, আমি কথা বলবো। তখন শাকিল কাঁপা কাঁপা কণ্ঠে বলে, রাজীব, আমরা এসেছি। দেখি রাহুল অজ্ঞান হয়ে পড়ে আছে, নাক আর মুখ দিয়ে রক্ত পড়ছে। কি করবো বুঝতে পারছি না। তোরা রাহুলকে নিয়ে হাসপাতালে আয়, আমিও আসছি। আসার সময় দেখতে পেলাম রাহুলের ফোন বিছানায় পড়ে আছে, সেটা নিয়ে নিলাম সাথে করে। রাজীব তখন রিপোর্টের মধ্যে থাকা মেডিকেলের প্রেসক্রিপশন থেকে ডাক্তারের নাম্বারে কল দিয়ে বলে, ডাক্তার, আমি রাহুলের বন্ধু রাজীব। রাহুল হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে আর নাক ও কান দিয়ে রক্ত পড়ছে। আমরা ওকে নিয়ে হাসপাতালে আসছি, আপনি ওটি রেডি রাখুন। কি বলছেন কি আপনি? রাহুলকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে চলে আসেন, আমি সব রেডি করছি। বেশি লেট হলে কিছু একটা হয়ে যেতে পারে। রাহুলকে নিয়ে হাসপাতালে চলে আসে সজীব, শাকিল আর রাজীব। রাহুলকে নিয়ে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়। তখন শাকিল বলে, রাজীব কি হয়েছে রাহুলের? তুই তো এখন বললি না, এখন তো বল। রাহুলের লাংস ক্যান্সার, আর ও দ্বিতীয় স্টেজে। এই কথা বলে রাজীব কান্না করতে থাকে।
তখন সজীব বলে, আরে ভাই তুই কি বলছিস? তুই পাগল হলি আর তুই জানলি কি করে? আমি বাসায় এসে রাহুলের শার্ট খুঁজতে গিয়ে রিপোর্ট পাই। রাজীবের কথা শুনে সজীব আর শাকিল নীরবে চোখের পানি ঝরাচ্ছে। রাজীব কল দেয় জুইকে। জুই ফোন রিসিভ করে বলে, হ্যালো রাজীব, বলো। জুই, রুমি আর সুমিকে নিয়ে তুমি এই হাসপাতালে তাড়াতাড়ি চলে আসো। হাসপাতালে মানে? তোমার কি হয়েছে? আবার কিছু না, রাহুলের অবস্থা ভালো না, তোমরা তাড়াতাড়ি চলে আসো। কি হয়েছে রাহুলের? এখানে আসলেই দেখতে পারবে। এই বলে কল কেটে দেয় রাজীব। জুই তখন সুমি আর রুমিকে নিয়ে হাসপাতালে চলে আসে। ওটি থেকে ডাক্তার বের হলে যে রাজীবরা দেখতে পায় ডাক্তারের মুখের চিন্তার ছাপ। সজীব তখন কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, ডক্টর, আমার বন্ধু কেমন আছে? ডক্টর তখন কিছু বলছে না, মাথা নিচু করে আছে। তখন সজীব কিছুটা উত্তেজিত হয়ে বলে, কি হলো ডক্টর, কথা বলছেন না কেন? আমার বন্ধু কেমন আছে? দেখুন, রাহুলকে আরও আগে নিয়ে আসার কথা ছিল। আরও আগে আসলে হয়তো আমরা কিছু করতে পারতাম। এখন সেটাও সম্ভব হবে কি না তা বলা যাচ্ছে না। ডাক্তার রাহুলের অবস্থা এখন কেমন আছে? ভালো না, বাঁচার আশা খুবই কম। অপারেশন করতে হবে, আর অপারেশন করবেন আমাদের দেশের নামকরা সার্জন শেখর স্যার। অপারেশন করলে কি রাহুল ভালো হবে ডাক্তার? 100 ভাগের মাঝে 1 ভাগ। অপারেশন করার আগে বন্ড পেপারে স্বাক্ষর লাগবে আপনাদের মাঝে একজনের। আমি স্বাক্ষর করব। শেখর স্যার আসলে অপারেশন শুরু হবে। এদিকে রাহুলের জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর রাহুল দেখতে পেল সে হাসপাতালে। তখন রাহুল নার্সকে জিজ্ঞেস করে, নার্স, আমার এখানে কে নিয়ে আসছে? আপনার বন্ধুরা। ওদের ডাকুন। নার্স এসে রাজীবদের বলে, এই যে আপনাদের রোগীর জ্ঞান ফিরেছে, আপনাদের ভিতরে যাওয়ার জন্য বলেছে। কিছুক্ষণ পর ওরা আসে। আমি দেখলাম সবগুলা কান্না করছে। আমি বললাম, বন্ধু, তোদের সাথে কিছু বলা কথা আছে। সব শুনতো, এখন তুই রেস্ট নে, পরে কথা হবে। ভাইয়া আপনি এখন রেস্ট নিন। রাহুল তখন জুই, রুমি আর সুমিকে বলে, তোমরা আমার এই 3টা ভাইকে কোনোদিনও কষ্ট দিও না। আমি ওদের কষ্ট কোনোদিনও পেতে দেই নাই। আমি ছিলাম এতদিন তাদের পাশে, আজ আমিও চলে যাচ্ছি। বন্ধু তুই চুপ করবি না মাইর খাবি? রাহুল একটা হাসি দিয়ে বলে, বন্ধু, তোদের অনেক কষ্ট দিলাম, আমায় ক্ষমা করে দিস। রাজীব তখন রাহুলকে ধমক দিয়ে বলে, তুই চুপ করবি কি? হয়তো কিছুক্ষণ পর আমি চিরতরে চুপ হয়ে যাবো রে। আমার ফোনটা কই জানি? আমার কাছে কেন? সেখানে দেখে রহিম চাচা নামে একটা নাম্বার আছে, সেটাই কল দে, আমি কথা বলবো। রাজীব ফোন বের করে সজীবের কাছে দিয়ে বলে রাহুলের ফোন থেকে ওই নম্বরে কল দেওয়ার জন্য। আচ্ছা। এইদিকে সাথে তার রাহুল ভাইয়ের কথা মনে হচ্ছে। তখন রহিম চাচার কাছ থেকে ফোন নিয়ে কল দেয় রাহুলের নাম্বারে। তখন সজীব দেখে রহিম চাচা নামে একটা নাম্বার থেকে কল আসলো। তখন সজীব কল রিসিভ করতেই ওপাশ থেকে একটা বাচ্চা মেয়ে বলল, ভাইয়া তুমি কখন আসবে আমাদের দেখতে? কে তুমি? আমি সাথী, আমরা সবাই অনাথ আশ্রমে থাকি। রাহুল ভাই আমাদের রাস্তা থেকে এনে আশ্রমে আশ্রয় দেয়। তখন সজীব বাচ্চা মেয়েটার কথা শুনে কি বলবে বুঝতে পারছে না। তখন নিজেকে সামলে বলল, রাহুলের অবস্থা ভালো না, তোমরা তাড়াতাড়ি করে এই হাসপাতালে চলে আসো। কিছুক্ষণ পর রহিম চাচা আর বাচ্চারা হাসপাতালে আসে। আমার কেবিনে এসে কান্না করতে থাকে। তখন সাথী বলল, ভাইয়া তোমার কিছু হবে না। পাগলি, কান্না করিস না। আমি যাওয়ার আগে তোমরা যেন ভালো থাকো, এটার ব্যবস্থাই করতে পারছি বলে আমি আজ অনেক খুশি। আমি রাজীব, সজীব আর শাকিলকে বললাম, বন্ধু, তোরা আমায় একটা কথা দিবি? ওরা বলল, কি? আজ থেকে ওদের দায়িত্ব তোদের, ওদের যাতে কোনো অসুবিধা না হয়। ওরা বলল, ওদের কিচ্ছু হবে না, আয়না তোর হবে। রাহুল তখন একটা হাত দিয়ে মাথা চেপে ধরে। রাহুলের এই অবস্থা দেখে ওরা ডাক্তারকে ডাকতে থাকে। তখন রাহুল বলে, দোস্ত, আমার ডাক এসেছে রে, তোরা ভালো থাকিস। আমি আমার মাথায় হাত দিয়ে চেপে ধরি। আমার অবস্থা দেখে আমার বন্ধুরা ব্যস্ত হয়ে পড়ে। বৃষ্টি হয়তো বিয়ে করে তার স্বামী ও সংসারই সুখে থাকবে। ওরা হয়তো মনে পড়বে না ওদের কথা। বৃষ্টি মন থেকে হয়তো মুছে যাবে রাহুল, সজীব, রাজীব, শাকিল, রুমি, সুমি ও জুয়ের নাম। অনাথরা যে সবসময় অনাথ থাকে। যখন শেখর ডাক্তার আসেন তখন রাহুলের অপারেশন শুরু হয়। অপারেশন থিয়েটারে গিয়ে শেখর ডাক্তার রাহুলকে দেখে কিছু সময়ের জন্য নীরব হয়ে যান। তখন উনি বাকি সব নার্সদের বের করে আর তিনি আর ওই ডাক্তার অপারেশন শুরু করেন। দীর্ঘ 3 ঘন্টা পর অপারেশনের পর ওই সময় ডাক্তার বের হয়ে আসেন। ডাক্তারের মুখে হতাশার ছাপ। তখন রাজীব ডাক্তারের সামনে গিয়ে জিজ্ঞেস করে,
ডাক্তার, রাহুলের অপারেশন সাকসেসফুল হয়েছে তো? ডাক্তার মাথা নিচে করে আছেন। কিছু সময় পর ডাক্তার বললেন, রাহুলকে বাঁচানো যায়নি। সবাই এই কথা শুনে কান্না করতে থাকে। শেখর স্যার তাড়াতাড়ি করে বেরিয়ে যান হাসপাতাল থেকে। যাওয়ার আগে বলে যান, ডাক্তার, ওই রুগীর লাশ 3 ঘন্টা পরে হস্তান্তর করবেন। 3 ঘন্টার আগে যেন কেউ দেখা করতে না পারে। আমি কয়েকদিনের জন্য সিঙ্গাপুরে চলে যাব। এই কথা বলে শেখর ডাক্তার চলে যান। রাহুলকে যখন নিয়ে আসে তখন দুপুর 2টা বাজে। হস্তান্তর করা হবে। রাজীব তখন ফোন হাতে নিয়ে বৃষ্টিকে কল দিল। বৃষ্টি তখন কবুল বলবে তখন দেখতে পায় রাজীব কল দিয়েছে। প্রথমবার রিং হওয়ার পর কল রিসিভ করেনি বৃষ্টি। তারপর রিং হচ্ছে দেখে বৃষ্টি কল রিসিভ করে কিছু বলতে যাবে, বৃষ্টি ফোনের ওপাশ থেকে শুনতে পায় রাজীবের কান্না করছে। তখন বৃষ্টি প্রশ্ন করলো, কি রে, কানা করেছিস কেন? তখন রাজীব নিজেকে সামলিয়ে কিছু বলতে তার আগেই বৃষ্টি বলে, বুঝেছি, আমার বিয়ে হয়ে যাচ্ছে দেখে কানা করেছিস। আরে চিন্তা করিস না। রাজীব কিছুটা হেসে বলে, তোকে একটা খুশির খবর দেওয়ার জন্য কল দিয়েছি। তুই কি ফাজলামি করার জন্য কল দিয়েছিস? তোর যা মনে হয়। পরে কথা হবে। এই বলে যখন ফোন রাখবে তখন রাজীবের ওপাশ থেকে বলে, রাহুল আর আমাদের মাঝে নেই। অনাথটা আমাদের সবাইকে অনাথ করে চলে গেছে। তোকে এই শুভ দিনে একটা ভালো খবর দিলাম, বল। কি বলছিস? এটা শুনে আমার বুকের মধ্যে কে যেন আঘাত করছে। সবাইকে বুঝতে না দিয়ে বৃষ্টি হেসে হেসে বলল, রাজীব, মজা করবি না। হাসছিস? তোর তো আবার খুশি হয়েছে দেখছি। দাঁড়া, একটা চেক কর। বৃষ্টির বাবা বলেন, বৃষ্টি, কি হচ্ছেটা কি? সবাই বসে আছে। বাবা, আমায় কিছুটা সময় দাও। কিছুক্ষণ পর বৃষ্টির ফোনে একটা মেসেজ আসে। রুমের ভেতরে একজনকে শুয়ে রাখা হয়েছে, তার মুখ সাদা চাদর দিয়ে ঢাকা। এটা দেখে বৃষ্টির হাত থেকে ফোন পড়ে যায়। বৃষ্টি তাড়াতাড়ি ফোন নিয়ে কল দেয় রাজীবকে। রাজীব ফোন রিসিভ করতেই বৃষ্টি বলতে লাগলো, এই বিষয় নিয়ে মজা করিস না রাজীব। তোর বিশ্বাস করা না করায় কিছু যায় আসে না। ছবিটা দেখ। বৃষ্টি রাহুলের রাজুর ছবি দেখে কান্না করতে থাকে। আর তাড়াতাড়ি করে বিয়ের স্টেজ থেকে নেমে যেতেই ওর বাবা ওর মা পথ আটকায়। তখন বৃষ্টি চিৎকার করে বলল, রাহুল মারা গেছে শুনে তখন ওর বাবা মাকে ছেড়ে দেয়। বৃষ্টি হাসপাতালে এসে দেখে অনেক বাচ্চারা রাজীবরা বসে আছে। বৃষ্টিকে দেখে সবাই অবাক হয়ে যায়। তখন রাজীব বৃষ্টির পথ আটকায় বলে, তুই চলে যা, তোর জন্য আজ আমার বন্ধু মারা গেছে। রাজীব পুরোই পাগল হয়ে গেছে, কারণ রাহুলকে নিজের ভাই মনে করতে। তখন বৃষ্টি বলে, কি বলছিস তুই? আমাকে টিপার ওর কাছে যেতে দে। এখন কিসের জন্য আসছিস? রাহুল মারা গেছে কিনা এটা দেখতে? তোরা আমায় যা বলার বলিস, আগে আমায় রাহুলের কাছে যেতে দে। বৃষ্টির পেছন থেকে ওর বাবা মা তার হোপ পর আসে। ওদের দেখে বৃষ্টি বলে, দেখ, তোদের জন্য আজ আমি আমার রাহুলের কাছে যেতে পারছি না। তখন বৃষ্টির মা বাবা রাজীব আর সজীব শাকিলকে ডেকে নিয়ে কী যেন বললেন। কি বললেন ওরা সব শুনে শকড হয়ে যায়। কিছুক্ষণ পরে রাজীব এসে বলে, রাহুলের লাশ সন্ধ্যার পরে দিবে, তাই এখানে বসে থাকতে হবে রে বৃষ্টি। সন্ধ্যা 7টার দিকে রাহুলের লাশ একজন নার্স রাজীবের কাছে নিয়ে এসে রেখে যায়। বৃষ্টি আস্তে আস্তে রাহুলের লাশের কাছে যায় আর কেঁদে বলে, হেই রাহুল, একবার কথা বলো। দেখো, আমি তোমার কাছে আসছি, একটি বার উঠে কথা বলো। হেই রাহুল, আমি তোকে অনেক ভালোবাসি, প্লিজ একটি বার কথা বল। বলে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। বৃষ্টিকে একটি কেবিনে ভর্তি করানো হয়। হাসপাতালে সবার চোখেই পানি চলে আসে, সবাই কান্না করছে। রাজীব কল করে রাহুলের চাচাকে সব জানায়। তিনি কিছুক্ষণের মধ্যে হাসপাতালে চলে আসেন। আর রাহুলের ছোট চাচিও একটা মেয়ে আসে। রাহুলের চাচির রাহুলের রাজ দেখে কেমন যেন মায়া হলো। তখন তিনি নিজে চিন্তা করলেন, তিনি রাহুলের সাথে যা করছেন তা ঠিক করেননি। নিজের ভুল বুঝতে পারলেন। যখন সবাই সবার নিজের ভুল বুঝতে পারলো, তখন আর রাহুল নেই এই পৃথিবীতে। আর হয়তো রাহুলের সব কিছু অন্যরকম হতে পারত, কিন্তু ভাগ্য তার হতে দেয়নি। রাতে রাহুলের লাশ নিয়ে বাসায় যায় সবাই। শেষবার মতো প্রিয় মানুষটাকে দেখার জন্য বৃষ্টি আসে। এসে কান্না করতে করতে বলে, হেই রাহুল,
একটিবার ওঠো না। আমি এখন কাকে নিয়ে বাঁচবো? আজ একটি মাত্র ভুলের জন্য আমি তোমায় হারালাম। আমি যতদিন বাঁচবো তোমার সব স্মৃতি নিয়ে বাঁচবো। আমি তোমায় ছাড়া কিভাবে থাকবো? আমায় কেন একা করে দিয়ে চলে গেলে? হ্যাঁ, বলেই কান্না করতে থাকে। বাড়ির ভিতর থেকে কিছু মহিলা এসে বৃষ্টিকে নিয়ে বাসার ভিতরে চলে যায়। তারপর রাহুলের গোসল করানো হয়। লাশ নিয়ে সবাই চলে যায় জানাজা পড়ানোর জন্য। জানাজা শেষে রাহুলকে রেখে আসা হয় 3.5 হাত মাটির নিচে। রাহুল চলে যায় আলোর জগৎ থেকে অন্ধকার জগতে। বৃষ্টি রাহুলের ছবি নিয়ে প্রতিদিন কান্না করতে থাকে, আর রাহুলের দেয়া সব গিফটগুলো জড়িয়ে ধরে কান্না করে। এদিকে রাহুলের শেষ স্মৃতি হিসেবে তার সব বন্ধুরা মিলে ঠিক করে তার সেই আশ্রমটা দায়িত্ব নেবে, যাতে করে বন্ধু শেষ স্মৃতি টিকিয়ে রাখতে পারে। রাজীব, সজীব আর শাকিলের চাকরি হয় একসাথে সেনাবাহিনী ক্যাপ্টেন পদে। 3 জন চলে যায় দেশের 3 প্রান্তে। কিন্তু সবাই রাহুলের মৃত্যুবার্ষিকীর দিনে সবাই একসাথে মিলিত হয়, ওই আশ্রমে যায় আর সবার সাথে আনন্দ করে। ওই দিনের পরে কেটে গেল প্রায় 4 বছর। সবাই বিয়ে করে নেয়। বৃষ্টি বিয়ে করতে রাজি হয়নি, তবে সবার জোরাজোরিতে বিয়ে করতে বাধ্য হয়। বৃষ্টি এখন একজন ডাক্তার, আর তার এক মেয়ে নাম রিয়া। রাহুলের মৃত্যুর সাথে সাথে কি গল্পটা শেষ হয়ে যাবে? এই দীপ, কয়টা বাজে? খেয়াল আছে তোর? অফিসে যাবি না? আরে মা, একটু ঘুমাতে দাও না। কয়টা বাজে? কয়টা বাজে উঠে দেখ নিজ চোখে। মা, তুমি এমন কেন করছো? মনে হচ্ছে যে তোমার ছেলের বউকে অফিসে রেখে আসছি নাকি, যার জন্য এত তাড়া দিতেছো? তারপর দীপের মা দিল দীপের পিছনে বরাবর এক থাপ্পড়। থাপ্পড় খেয়ে দীপ চিৎকার করে বলে, আউ! আরে আল্লাহ গো, আমার পিছনটা বুঝি গেল রে। আল্লাহ গো, মরে গেলাম। এই ফাজলামি বাদ দিয়ে তাড়াতাড়ি চল নিচে। মা, তোমরা কি আমায় গরু পেয়েছো যে আমার পিছন দিয়ে থাপ্পড় দিয়ে চেক করছো? আমার পিছনের অবস্থা কি হয়েছে আল্লাহই জানে। ফাজলামি বাদ দিয়ে নিচে আয়, তোর আব্বু অপেক্ষা করছে। এই বলে দীপের আম্মু চলে যায়। দীপ উঠে ফ্রেশ হয়ে নিচে যেতে দীপের বাবা বলে, দীপ, আমরা তোর জন্য মেয়ে দেখছি, তুই চল আমাদের সাথে। ইন্নালিল্লাহ, আল্লাহ গো, এরা আমায় কোরবানি দিয়ে দেবে বলে ঠিক করছে। কোরবানি হওয়ার আগে আল্লাহ তুমি হেলিকপ্টার পাঠাও, আমি চলে আসি তোমার কাছে। তবুও বিয়া করবো না। আরে বাবা চল না, মেয়ে আমাদের মোটামুটি পছন্দ। আমায় যদি জোর করো তাহলে আমি জঙ্গলে বনবাসে চলে যাব। বনবাসে যাওয়ার আগে বিয়েটা করে নে, জঙ্গলে গিয়ে না হয় মঙ্গল করিস। মাঝে মাঝে মনে হয় বাবা তুমি ফাজলামতে আমারও বাপ। আসলে মাঝে মাঝে তোমারে আমার বন্ধু মনে হয়। বাবা আর মা হলো সন্তানের প্রথম বন্ধু। তোমায় আমার বন্ধু করতে ভয় হয়, যদি হঠাৎ কোন দিক দিয়ে যে বাস আসতে দেবে। এভাবে আমায় ভয় পাস না রে বাপ, আর বাবাকে একটু সম্মান দে। বাবা, সাহসীদের সম্মান করা হয়, তুমি তো ভীতু। ওই কি বললি? আমি ভীতু? আমি যে ভীতু তার প্রমাণ দে তুই। প্রমাণ দেবো কি? হ্যাঁ, প্রমাণ কর আমি যে ভীতু। দীপের বাবা দীপের মুখ চেপে ধরে আর বলে, কেন মিথ্যা বলছিস আমার বাপ? তোর আম্মু আমায় শেষ করে ফেলবে। চুপ কর বাপ আমার। দেখলা তো, তোমায় প্রমাণ দিলাম তুমি কেমন ভীতু। বলেই হাসতে লাগলাম। বাবা, তুমি মাকে এতটা ভয় পাও, আবার আসছো আমায় ভয় দেখাতে। বাবা দীপ, বিয়ে তো করো নাই, বুঝবা কেমনে বইয়ের ফেরা কী জিনিস? দাঁড়া, তোর বিয়েটা দিয়ে নিই, তখন বুঝবি বইয়ের ফেরা কি আর কয় প্রকার। মা, মা। দীপের মা রান্নাঘর হতে খুঁতি হাতে নিয়ে বেরিয়ে এসে বলেন, কি হয়েছে? চিৎকার করছিস কেন? মা, তুমি কি বাবাকে প্যারা দাও? বাবা এখনই বললো তুমি নাকি প্যারার উপরে রাখো। দীপের মুখে এমন কথা শুনে দীপের মা দীপের বাবার দিকে চোখ গরম করে, কি বললে তুমি? আমি তোমায় প্যারার উপরে রাখি? আজকে তোমার খাওয়ার বন্ধ। দীপের বাবা তখন ইশারায় বলে দীপকে তার মাকে ম্যানেজ করতে। তখন দীপ বলে, কি আর করার, হাজার হোক নিজের বাবা তো, তাই মাকে বললাম। আসলে মা, আমি পরীক্ষা করছিলাম বাবা তোমায় কতটা ভয় পায়। দীপের মা একবার দীপের বাবা আর একবার দীপের দিকে রাগি চোখে তাকিয়ে রান্নাঘরে চলে যায়। দীপ তখন বাবার কাছে গিয়ে বলে, বাবা, তোমার এই ছেলের সাথে লাগতে এসো না, না হলে শুধু বাস। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে দীপের ছোট বোন অমি বলে, গুড মর্নিং ভাইয়ার বাবা। আপনাদের আমার পরিচয় দেওয়া হয়নি, চলুন পরিচয় পর্বটা শুরু করা যাক। আমি দীপ, আমার বাবা একজন অবসরপ্রাপ্ত সার্জন,
আমার মা হলেন গৃহিণী আর আমার ছোট একটা বোন আছে, নাম অমি। অমি ইন্টার প্রথম বর্ষে পড়াশোনা করছে। আমি একটা জব করছি। জব বলতে লোক দেখানোর জন্য। গল্পের সাথে থাকলে বুঝতে পারবেন। আমরা বরিশালে বসবাস করি। চলুন গল্পে যাওয়া যাক। গুড মর্নিং মামনি। শুভ সকাল বলতে হয় আপু। তা তোমরা কি নিয়ে হাসাহাসি করছিলে বাবা আর ভাইয়া? দীপ যখন কিছু বলতে যাবে তার আগে দীপের বাবা বলেন, তেমন কিছু না রে, অফিসের কিছু কথা নিয়ে। দীপকে ইশারায় চুপ হয়ে বসে থাকতে বলেন তার বাবা। সবাই এইরকম মজা করে সকালে নাস্তা শেষ করে। নাস্তা শেষে অমি বলে, ভাইয়া আজকে আমায় কলেজে নামিয়ে দিতে পারবি? আচ্ছা তুই রেডি হয়ে নে, আমিও রেডি হচ্ছি। নাস্তা শেষ করে সবাই চলে যায় রুমে রেডি হওয়ার জন্য। কিছুক্ষণ পর সবাই চলে যায় যার যার গন্তব্যে। দীপ রেডি হয়ে নিচে বসে আছে প্রায় 20 মিনিট। তখন দীপ অমিকে বলে, ওই অমি কুত্তি, আর কত আটা ময়দা মাখবি, নিচে আয়। আল্লাহ, যে কবে সয়াবিন তেলের মতোই আটা ময়দা আর ময়দার দামটা বাড়াবে। ওই বান্দর, আমি আটা ময়দা মাখি না, আমি মেকআপ দেই। তুই যে এসব বলছিস, সব পাঠি কাপড়া কিন্তু শুনছে। আরে আমি তো পার্টি কাপুদের বলি নাই, আমি তো তরে বলছি। পার্টি কাপুরে আপনারা রাগ করিয়েন না প্লিজ। এই কুত্তি গাড়িতে ওঠ। তারপর দীপ গাড়ি স্টার্ট দিয়ে রওনা দিল কলেজের উদ্দেশ্যে। তখন অমি বলে, জানিস ভাইয়া, তুই না অনেক ভালো। তোর মতো কোনো ভাইয়াই হয় না। তুই হলি পৃথিবীর শ্রেষ্ঠ ভাইয়া। আমার বান্ধবীরা বলে তোর ভাইয়া তোকে খুব ভালোবাসে, কিন্তু আমাদের ভাইয়ারা আমাদের ভালোবাসে না। বাজারে তেলের অনেক দাম, তাই তেল না মেরে কি লাগবে বল কুত্তি। অমি মুখ ভেঙচি দিয়ে বলে, ওই বান্দর তো সব বুঝে। ভাইয়া, তুই যদি সেনাবাহিনীর কমান্ডো হতি তাহলে দেশে কোনো সন্ত্রাসী থাকতো না। দীপ তখন মুচকি হাসি দেয়, যেটা রহস্য দীপ ছাড়া কেউ বুঝবে না। তখন দীপ বলে, কি লাগবে বল, আর এত তেল না মেরেই বল। আমি কি তোরে কোনো কিছুতে না বলছি? তুই তো আমার সুইট ভাইয়া। ওই কুত্তি, আমার গাল স্যার। আল্লাহ, আমার গালের 12টা বাজিয়ে দিছে। ভাইয়া, আমার একটা ম্যাকবুক লাগবে। কখন লাগবে? যখন লাগবে আমায় বলিস। কালকে বিকেলে তুই ফ্রি থাকলে কালকে। আচ্ছা। কথা বলতে বলতে দীপরা কলেজে চলে আসে। গাড়ি যখন কলেজের ভিতরে প্রবেশ করলো তখন সবাই তাকিয়েছিল। অমি তখন বলে, দেখ ভাইয়া, সবাই যে কেমন করে তাকিয়ে আছে। চোখ আছে তো থাকবেই। দীপ গাড়ি পার্কিং করে অমিকে নামিয়ে দেয়। অমি তখন দীপের গালে আবার টান দিয়ে বলে, বান্দর, সাবধানে অফিসে যাবি। ওই কুত্তি, আমার গাল স্যার। বাই ভাইয়া। ক্লাসগুলো মন দিয়ে করবি, আর কোনো সমস্যা হলে আমায় বলবি। এই বলে দীপ গাড়ি করে অফিসে চলে যায়। অমি তখন তার বান্ধবীর কাছে যায়। তখন অমির বান্ধবী তুলি বলে, দোস্ত, তোর ভাই না অনেক হট, কি বডি, আহ। তুলি আর কিছু বলার আগে অনুভব করলো তার গাল জ্বলে যাচ্ছে। ততক্ষণে তুলি বুঝতে পারলো তার সাথে কী হয়েছে। ততক্ষণে অমি আর তার বাকি বান্ধবীরা চলে গেছে ক্লাসে। আপনারা তো কিছু বুঝতে পারছে না, চলুন বুঝিয়ে বলে। তুলি যখন অমির ভাইকে নিয়ে বক্তব্য করেছিল তখন অমি তুলির গালে একটা থাপ্পড় দেয় আর সেখান থেকে চলে যায়। আসলে তুলি যখন মন্তব্য করেছিল তখন বাজেভাবে ইশারা করে বলেছিল। তখন অমিও রেগে গিয়ে তুলির গাল গরম করে দেয়। অমির আর এক বান্ধবী রুমা বলে, দোস্ত, তুই তুলিকে মারলি কেন? তুলি ভাইয়াকে নিয়ে বাজে ইঙ্গিত করে কথা বলছিল। আমার ভাইকে নিয়ে এরকম কথা বলে সাহস পায় কোথা থেকে? কেউ আর কোনো কথা বলল না। অমি ক্লাস শেষ হওয়ার আগেই দীপকে কল দিয়ে বলে, ভাইয়া, আমার ক্লাস শেষ, তুই এসে আমায় নিয়ে যা। আচ্ছা, আসছি। দীপ কথা বলার সময় বুঝতে পারলো অমি রেগে আছে। দীপের মাথায় বাজে চিন্তা করছে। দীপ তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পর কলেজ এসে দেখে অমি ক্লাসে থেকে বের হয়েছে। দীপ দেখতে পেল অমি রেগে যাওয়ার কারণে ওর মুখ লাল হয়ে আছে। অমি যখন খুব বেশি রেগে যায় তখন এমন হয়। তখন দীপ বলে, তোর কি হয়েছে, রেগে আছিস? বাসায় চল। কেউ আর কোনো কথা না বলে চলে যায় বাসায়। বাসায় এসে অমি চলে যায় তার রুমে, আর দীপ বসে পড়ে সোফায়। দীপের মা দীপের দিকে তাকিয়ে দেখলেন দীপ যেন কী নিয়ে চিন্তা করছেন। তখন তিনি এক গ্লাস শরবত নিয়ে দীপের কাছে এলেন আর বললেন, নে শরবতটা খা বাবা। আর কি নিয়ে চিন্তা করছিস বল আমায়। মা,
তুমি বুঝলে কেমন করে যে আমি কিছু নিয়ে চিন্তায় আছি? মায়েরা সব বুঝতে পারে রে বাবা। কি হয়েছে বল আমায় বাবা। সর্বটা শেষ করে দীপ তার মাকে সব কিছু খুলে বলে। সব শুনে দীপের মা বলেন, আচ্ছা বাবা, এই কথা, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে বস, আমি উমির সাথে কথা বলছি। দীপ মায়ের কথা মতো চলে যায় তার রুমে। দুপুরে খাবার খাওয়ার জন্য সবাই যখন খাবার টেবিলে আসে তখন অমির মা বলেন, কি রে অমি, তোর কি হয়েছে আর কি জন্য রেগে আছিস? দীপ তো টেনশন করছে। অমি তখন দীপের দিকে তাকিয়ে দেখে সত্যিই দীপ টেনশন করছে। তখন অমি বলে, শুন তাহলে। তখন সকালে কলেজে ঘটে যাওয়া সমস্ত কিছু খুলে বলে। অমির কথা শুনে তো মা বাবা অবাক। দীপ কি বলবে বুঝতে পারছে না। তখন মা বলেন, এই সামান্য বিষয় নিয়ে তুই রাগ করে কথা বলছিস না? আচ্ছা, এখানে দীপের দোষ কোথায় বলতো আমায়? তোমার ছেলের তো কোনো দোষ নেই। আমি তখন রেগেছিলাম বলে কথাই বলিনি। সরি ভাইয়া, আসলে তুলি এমন বাজেভাবে ইঙ্গিত দিয়ে কথা বলছিল, এটা শুনে মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। আচ্ছা, খাবার শেষ করো এখন, আর বিকালে তোর ওটা কিনে দেবো। অমিকে কি কিনে দিবি তুই দীপ? মা, অমির একটা ম্যাকবুক লাগবে, ওটাই কিনে দেবো। ও আচ্ছা। মা, বাবা আর অমি, তোমাদের একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ ভাইয়া, বলো তো। সময় এলেই দেখতে পারবে। তোর কি প্রমোশন হয়েছে? সেটা সময় এলেই টিভিতে দেখতে পারবে। খাওয়া দাওয়া করে সবাই চলে যায় নিজের রুমে। দুপুর আসলে খাবার খেয়ে সবাই রেস্ট নেয়। দীপও তার রুমে এসে ঘুমিয়ে পড়ে। ফোনের রিংকিং শব্দে ঘুম ভেঙে যায় দীপের। তাকিয়ে দেখে সেনার প্রধানের কল রিসিভ করে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? ভালো না মাস্টার, 1 ঘন্টার ভিতরে আমাদের সিক্রেট রুমে দেখতে চাই, আর বাকিদেরও আমি বলছি। এটা আমার কোড নেম। আসলে কোনো অপারেশনে বা কোনো সিক্রেট মিটিংয়ে আমাদের কোড নেম ব্যবহার করা হয়। আমাদের বাংলাদেশের সবাই মাস্টার্স নামে চেনে। মাস্টার যতটা অপারেশন পরিচালনা করছে সব করতে আল্লাহর দোয়াতে ভালোভাবেই শেষ করতে পেরেছি। জি স্যার, আমি আসতেছি। দীপ উঠে ফ্রেশ হয়ে নিচে যেতেই মা আর বাবা একসাথে বলল, কি রে, তুই এই সন্ধ্যাবেলা কই যাচ্ছ? স্যার কল দিয়েছিলেন, কি যেন জরুরি কাজ পড়ছে, তাই যেতে বললো। সাবধানে যাবি আর বেশি রাত করবি না। আচ্ছা মা, বাই। বাবা আর মা এই বলে বেরিয়ে পড়ি। আর 30 মিনিট পরে আমি পৌঁছে যাই আমাদের সিক্রেট রুমে। কিছুক্ষণ পর সবাই চলে আসে আর মিটিং শুরু হয়। একটি জঙ্গলের এরিয়া দেখিয়ে বললেন, এই জঙ্গলের মাঝে বরিশালের শীর্ষে সন্ত্রাসবাদী আবুলের দল মিলে কয়েকজন জেলে ও কিছু ট্যুরিস্টদের অপহরণ করেছে। এখনও কোনো বাহিনী পারেনি এদের উদ্ধার করতে। সবাই আমাদের কমান্ডোদের সাহায্য চেয়েছে, তাই তোমাদের এখানে ডাকা হয়েছে। সেনার প্রধান স্যার আরে কিছু দীপকে বুঝিয়ে দিলেন ওই জায়গার ব্যাপারে। তখন সেনা প্রধান স্যার বললেন, এই টিম লিড করবে মাস্টার, তুমি তোমার কি প্রয়োজন হবে তা কখন যাবে সেখানে সেটা আমায় জানিয়ে দিও। আজকে রাতে যাব অপারেশনে, আর আমাদের কাছে যা প্রয়োজনীয় যেসব সামগ্রী আছে ওইগুলো দিয়েই হবে। তারপর সেনাপ্রধান স্যার চলে গেলেন। দীপ বাকিদের নিয়ে ওই জায়গায় আর কিছু তথ্য নিয়ে দীপ প্ল্যান করে ফেলে। আমি আমাকে কল দিয়ে বলি আজকে রাতে অফিসে থাকতে হবে, অনেক কাজ আছে। সব শুনে দীপের মা বলেন, আচ্ছা বাবা, সাবধানে থাকিস। আমরা 7:30 দিকে রওনা দিই। ওই জায়গায় অপারেশন শুরু করব রাত 10টা। রাত 9টার দিকে চলে আসি ওই জায়গায়। তারপর বাকি বাহিনীর সদস্যদের কাছ থেকে আরও তথ্য সংগ্রহ করে ভেতরে কজন হবে এগুলো জানতে পারি। আমরা রাত 10টার দিকে অপারেশন শুরু করি। দীর্ঘ 2 ঘন্টার অপারেশন শেষ। সবাইকে নিরাপদে মুক্ত করে আনি। আর গোলাগুলির সময় আবুল নিহত হয়। আমি সবাইকে নিয়ে আমাদের সেনাপ্রধান স্যারের অফিসে নিয়ে আসি। আমি সেনাপ্রধান স্যারের কাছে সব কিছু বুঝিয়ে বাসায় আসতে আসতে রাত 4টা বেজে যায়। বাসার ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে তো আমি অবাক হই, কারণ বাবা আর অমি সোফায় বসে টিভিতে খবর দেখছে আমাদের অপারেশনের, আর মা জায়নামাজে বসে নামাজ পড়ছে। দরজা খোলার শব্দে সবাই তখন আমার দিকে ঘোরে। আমি গিয়ে কিছু বলার আগেই মা আমায় একটা চল লাগিয়ে দিল। আমি গিয়ে বললাম, মা আমায় মারলে কেন? তুই যে কমান্ডোতে চাকরি করিস সেটা আমাদের বলিসনি কেন? আমরা কি তোকে না করতাম? তোমরা জানলে কেমন করে? অমি তখন দীপের সামনে এসে বলে, আমি যখন তোর ল্যাপটপ নেওয়ার জন্য তোর রুমে যাই তখন ল্যাপটপ পাইনি সারা রুম খুঁজে। তখন তোর আলমারিতে খুঁজতে লাগলাম, তখন কিছু কাগজে আমার চোখ যায়। কাগজগুলো লুকিয়ে রাখা,
তুই তো জানিস আমি আবার কারো অনুমতি ছাড়া হাত দেই না। পরে ভাবলাম তুই তো আমার বান্দর ভাইয়া, তাই কাগজগুলো বের করে মা আর বাবাকে দেখাই। জানিস ভাইয়া, আমি না অনেক খুশি। আমার ভাইয়া একজন কমান্ডো। তখন দীর সব বুঝতে পারে। তখন অমি কান ধরে বলে, ওই কুত্তি, তুই কেন আমার আলমারিতে হাত দিস? তোর জন্য আমি আজকে মায়ের হাতে চর খেলাম। ওই ভাইয়া লাগছে, মা গো ছাড় বলছি ভাইয়া। মা বাবা এখন জেগে আছো কেন বুঝলাম না। ওই কুত্তি, তুই মা আর বাবাকে নিয়ে ঘুমাতে পারিস নাই? জানিস না বাবার মায়ের রাত জাগা ঠিক না? আমি অনেকবার বলেছি কিন্তু তোর কথা এরা শোনে নাই, তাই তো? অমি দীপের দিকে তাকিয়ে একটা মুখ ভেঙচি দিল। দীপের মা তখন বলেন, তুই ঠিক আছিস তো বাবা? কোনো আঘাত পাসনি তো? মা, তোমার ছেলেকে কে আঘাত করবে? আরে আমার ছেলেকে কেউ এত সহজে আঘাত করতে পারবে না, কারণ ওকে তো ওর বাপ। আর কিছু না বলে থেমে গেলেন দীপের বাবা। দীপ কিছু বলতে যাবে তার আগেই তার মা বললেন, যা বাবা, ফ্রেশ হয়ে নিচে আয়, সবাই একসাথে খাবার খাবো। ভালোই তো, তোমরা এখনো না খেয়ে আসো। অমিকে কিছু বলবো তার আগে ও বলল, ওই বান্দর আমায় কিছু বললে তোর মাটা ফাটিয়ে দিব। বাবা আর মা কি আমার কথা শুনে? দীপ আর কিছু না বলে ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন শুক্রবার ছিল। দীপের ঘুম ভাঙে অমির কণ্ঠে। অমি বলে, ওই আর কত ঘুমাবি? সকাল 11টা বাজে, জুম্মার নামাজে যাবি না? কি বললে? 11টা বাজে? আগে ডাকবি না? তোরে 10টা 30 থেকে ডাকছি, কিন্তু তুই তো ঘুমাইতেছিস। আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করে রুমে এসে গোসল করি। রেডি হয়ে নামাজের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার জন্য বের হই। মসজিদে গিয়ে নামাজ পড়ে বাসায় এসে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। বিকেলে মায়ের ডাকে ঘুম ভাঙে। কি রে, নামাজে যাবি না? যাবো তো। এই বলে আমি ফ্রেশ হয়ে মসজিদে যাই। নামাজ শেষ করে আমি বাসায় আসলাম। ভাইয়া চল না বাইরে থেকে ঘুরে আসি। মা আর বাবাকে বলে রেডি হতে। সবাই রেডি হয়ে নিচে চলে আসে। তারপর আমরা বের হব এমন সময় অমি বলে, ভাইয়া আমরা শাপলা গ্রামে যাব, ওই জায়গাটা নাকি অনেক সুন্দর। ওইখান থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। ভাইয়া আজকে না হয় আমরা রাতের খাবার বাইরে খেয়ে নিব। চলো তাহলে। কিছুক্ষণ পরে আমরা শাপলা গ্রামে চলে আসলাম। আসলে জায়গাটা অনেক সুন্দর। এই জায়গায় যে কেউ আসলে তার মনটা আপনা আপনি ভালো হয়ে যাবে, কারণ শাপলা ফুল দিয়ে পুরো বেলটা পরিপূর্ণ। আমরা সবাই মিলে অনেক ঘোরাঘুরি করে বাসায় ফিরে আসার আগে রাতের খাবার বাইরেই খেয়ে আসলাম। বাসায় এসে যে যার মতো রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। এইভাবেই চলে যায় কিছুদিন। একদিন বাসায় বসে আমি কাজ করছিলাম, তখন দেখি আমার ফোন বাজছে। আমি তাকিয়ে দেখি অমি ফোন দিয়েছে। আমি অবাক হয়ে যাই। এই সময় অমির ফোন দেখি। আমি তাড়াতাড়ি ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে কান্নার শব্দ আসতে লাগলো। অমির কান্না শুনে আমি জিজ্ঞেস করি, ওই অমি, তোর কি হয়েছে আর কান্না করছিস কেন? ভাইয়া কলেজের কিছু বকাটে ছেলে আমার গায়ে হাত দিয়েছে আর আমার ওড়না নিয়ে গেছে। এই কথা শুনে আমার মাথায় রক্ত উঠে যায়। আমি বললাম, তুই কলেজে থাক, আমি 10 মিনিটের ভেতরে আসতেছি। আমি বাইক নিয়ে বেরিয়ে পড়ি কলেজের উদ্দেশ্যে। কিছু সময় পর কলেজে চলে আসি। আমাকে দেখে অমি আমার কাছে চলে আসি। আমি বললাম, ছেলেগুলো কোথায়? অমি বলে, ভাইয়া ওই যে মাঠে মাঝখানে। আমি তাকিয়ে দেখি কিছু ছেলে মিলে একটা মেয়েকে সিগারেট খাওয়ার জন্য জোর করছে। এটা দেখে আমার মাথা আরও খারাপ হয়ে গেল। আমি ছেলেগুলোকে কাছে যেতেই একটা ছেলে বলে, এই এখানে কি চাস? তোকে তো আমাদের কলেজের মনে হচ্ছে না। আমি বললাম মেয়েটাকে, আপু তুমি যাও এখান থেকে। বকাটেদের লিডার বলে, তুই কে রে? ওই মালটাকে কেন যাওয়ার জন্য বললি? আমি ওর কথা শুনে আর চুপ থাকতে পারলাম না। দিলাম ছেলেটার নাক বরাবর এক ঘুষি। সাথে সাথেই ছেলেটার নাক দিয়ে রক্ত পড়া শুরু। ওই ছেলেটার সাথে থাকা ছেলেগুলো আসলো আমাকে মারার জন্য। সব কটাকে মেরে মাটিতে শুয়ে দিলাম। ওই লিডার ছেলে বলল, তুই কার গায়ে হাত দিয়েছিস তুই নিজে জানিস না? আমি হলাম এই এলাকার এমপির ছেলে। এখনই আমি আমার বাবাকে কল দিলে তোকে জেলে নিয়ে যাবে। যা বলার বল তোর বাপকে, আমি এখানে আসছি। ছেলেটা কাকে যেন ফোন দিল। কিছুক্ষণ পর পুলিশ এলো। ছেলেটা পুলিশের কাছে গিয়ে আমায় দেখিয়ে দিল। পুলিশের ওসি আমার কাছে এসে বলল, চল থানায়। আমার অপরাধ কি অফিসার? শালা তুই এমপির ছেলে গায়ে হাত তুলেছিস আর বলছিস অপরাধ কি? থানায় নেওয়ার হলে ওদের নিয়ে যান, আমি যাব না থানায়। ওসি আমার শার্টের কলার ধরে বলে, তুই যাবি না, তোর বাপ যাবে। আমার কলারে হাত দেওয়া আমি পছন্দ করি না। আর আমার বাবা তুলে কথা বলছে। আমি সোজা ওসির পেট বরাবর দিলাম এক লাথি। লাথি খেয়ে ওসি মাটিতে পড়ে যায়। বাকি পুলিশ সদস্যরা আসলে আমি ওদেরও মেরে মেরে বকাটাদের মতো করে দেই।
আমি আমার ফোন দিয়ে পুলিশের ডিআইজিকে বলি, ডিআইজি স্যার 10 মিনিটের ভেতরে এই কলেজে আপনাকে দেখতে চাই। কলেজের সবাই আমার দিকে তাকিয়ে আছে। অমি তো অনেক খুশি। কিছু সময় পর ডিআইজি স্যার আমার কাছে এসে স্যালুট দেবে, তার আগে আমি ইশারায় থামিয়ে দিই। আমি ডিআইজি স্যারকে সব কিছু খুলে বলি। স্যার বলেন, আমি এদের এখনই প্রত্যাহার করছি আর এদের এখনই থানায় নিয়ে যাচ্ছি। আপনি চিন্তা করবেন না, এই কলেজে আর কোনো সমস্যা হবে না। আমি নিজে এখন এই কলেজের সব দিকে খেয়াল রাখবো যাতে কোনো বখাটে এখানে আসতে না পারে। তারপর দীপ অমিকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে দীপের রুমে আর অমি ওর রুমে। নিচে ফ্রেশ হয়ে যেতেই ওদের মা বলেন, কি রে, আজকে তোরা একসাথে বাসায় আসলি? কোথায় ও গিয়েছিল? আমি কিছু কারণে ওর কলেজে গিয়েছিলাম, তখন অমি বললো বাসায় আসবে, তাই একসাথে আসলাম। সত্যি বললে আবার দীপে চড়কেতে হতো আর অনেক রাগ করবে তাই বলে নাই। ওদিকে পুলিশের ওসি ডিআইজিকে বলছে, স্যার ওই ছেলেটা কে? আপনি ওকে আপনি বলছেন কেন? আমি না আসলে তোমরা এপার থেকে ওপারে চলে যেতে। স্যার ছেলেটা কে? পরিচয় জেনে লাভ নেই ওদের গাড়িতে তুলো আর তোমাদের প্রত্যাহার করা হলো। এমপি ছেলেকে পুলিশ আটক করেছে জেনে এমপি ডিআইজিকে ফোন দিয়ে বলে, ওই ডিআইজি, আমার ছেলেকে কাকে জিজ্ঞেস করে আটক করেছিস? এখন ছেড়ে দে। এমপি সাহেব, আপনার ছেলে মেয়েদের সাথে খারাপ ব্যবহার আর র্যাগিং করার জন্য আটক করা হয়েছে। আর আমরা আটক করি নাই, সেনাবাহিনীর একজন সদস্য ওকে হাতে নাতে গ্রেপ্তার করেছে। আপনার জন্য একটা কাজ করতে পারি, আপনি যদি মুছ লেখা দেন তাহলে ছেড়ে দিতে পারি। আপনি যেহেতু একজন সম্মানীয় ব্যক্তি। এমপি বলে, আমি আসতেছি। কিছু সময় পর এমপি চলে আসে পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনে এসে মুচলেখা দিয়ে তিনি তার ছেলেকে ছাড়িয়ে নিয়ে যান। যাওয়ার আগে বলে যান, শোন ডিআইজি, আমি ওই ছেলের অবস্থা খারাপ করে দেব। ওই ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য আমায় যা কিছু করার লাগবে আমি তাই করব। ডিআইজি স্যার শুধু বললেন, এমপি সাহেব আগুন নিয়ে খেলতে যাবেন না, না হলে পুড়ে ছাই হয়ে যাবেন। এরপর ডিআইজি স্যার দীপকে কল দিয়ে সব কিছু বলেন। তখন দীপ বলে, স্যার চিন্তা করবেন না, আজকে থেকে সেনাবাহিনীর নজরে থাকবে এই কলেজ। আমি ডিআইজি স্যারের সাথে কথা বলে সেনাপ্রধান স্যারকে কল দিয়ে আজকে সব কিছু খুলে বললাম। স্যার বললেন, তুমি চিন্তা করো না মাস্টার, কালকে থেকেই ওই কলেজের ছদ্মবেশে কয়েকজন পড়াশোনা করবে আর তোমার বোনের উপর কোনো বিপদ আসবে না। আমি স্যারের সাথে কথা বলে নিচে গিয়ে খাবার খেয়ে আসি। কিছুদিন পরে আমি আমার রুমের ল্যাপটপে কাজ করছিলাম, তখন একজন ছদ্মবেশী সেনা সদস্য কল আসে, বলে, স্যার ওই কলেজে অনেক খারাপ কাজ করা হয় রাতের আধারে। তখন সেনা সদস্যর কথা শুনে দীপ বলে, কীরকম খারাপ কাজ? স্যার এখানে রাতের বেলা বড় কন্টেনার করে মেয়েদের এনে কলেজের পিছনে একটা বিল্ডিংয়ে রাখা হয়। প্রত্যেক মঙ্গলবার রাতে ওদের কন্টেনার করে আবার কোথায় যেন পাঠিয়ে দেওয়া হয়। ড্রাগসের কাজ চলে এখানেই। এর কাজে এমপি, তার ছেলে আরও একজন আছে, তার পরিচয় জানতে পারি নাই। আচ্ছা, সব ইনফরমেশন কারো কাছে শেয়ার করবে না। আর তোমার সামনের মঙ্গলবারের মিশনের জন্য প্রস্তুতি নিও। আমি ফোন কেটে সেনাপ্রধান স্যারকে কল দিই। স্যার বলেন, কি ব্যাপার মাস্টার, এত রাতে কল দিলে যে? স্যার তারপর সব কিছুই খুলে বলি। তুমি কবে অপারেশনটা করতে চাও? স্যার যেহেতু ওরা প্রত্যেক মঙ্গলবার মেয়েদের নিয়ে কলেজ থেকে বের হয়ে যায়, ওই সময় আমরা ওদের পিছু নিলে ওদের বসকে ধরতে পারবো। মাস্টার, তোমার উপর আমার ভরসা আছে, আর তুমি আমাদের সিক্রেট কমান্ডোদের মাঝে বেস্ট। স্যার আপনি দোয়া করবেন আমি যেন সফল হই। তখন সেনা প্রধান স্যার বললেন, মাস্টার তুমি অপারেশনটা কিভাবে পরিচালনা করবে? কাদের নিয়ে তুমি অপারেশনটা পরিচালনা করবে? স্যার আমার টিম নিয়ে ওদের প্রতি আমার পুরো বিশ্বাস আছে। স্যারের আরও কিছু কথা বলে ঘুমিয়ে পড়ে দীপ। সকালে উঠে দীপ ফ্রেশ হয়ে নিচে গিয়ে বাবা আর মায়ের সাথে কথা বলে নাস্তা করে সোফায় বসেছিল। তখন বাবা বললেন, কিরে বাবা, তুই অফিসে যাবি না? ভালো লাগছে না বাবা। কিরে বাবা, তোর শরীর খারাপ নাকি? না মা, আমি অনিকে নিয়ে আজকের পর কলেজ যাব। কিছুক্ষণ পর অমি নিচে আসে, মাকে বলে, মা নাস্তা দাও। টেবিলে বসো, আমি দিচ্ছি। অমি আমায় সোফায় বসে থেকে আমার কাছে এসে বলল, ভাইয়া তুই ঠিক আছিস তো? আরে কিছু না, আজকে থেকে আমি তোকে কলেজে নিয়ে যাব আর আসবো। নাস্তা করে নে, লেট হয়ে যাচ্ছে। অমি নাস্তা শেষ করে ভাই বোন মিলে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দীপ তখন অমিকে বলল, অমি তোদের কলেজের পেছনে কোনো বিল্ডিং আছে? হ্যাঁ ভাইয়া আছে, ওইখানে আমাদের যাওয়া নিষেধ। ওই জায়গায় এমপির ছেলে থাকে। জানিস ভাইয়া, ওই জায়গা থেকে মাঝে মাঝে মেয়েদের লাশ আর বিভিন্ন সাইজের বক্স বের করে ট্রাক দিয়ে কোথায় যেন নিয়ে যায়।
দীপ তখন সব শুনে বলল, কলেজের কমিটি কিছু বলে না? না, কেন? ওই কমিটির প্রধান হলেন আমাদের এমপি সাহেব, তাই কেউ কিছু বলে না। আর ওই জায়গায় কেউ যায় না সাহস করে। আচ্ছা, এই ব্যাপার তাহলে। কি ভাইয়া? কিছু না, তুই কলেজের ক্লাস শেষ হলে একা একা কোথাও যাবি না। কেন ভাইয়া? যা বলছে তাই করবি, আর শেষ ক্লাসের আগে আমায় কল দিয়ে বলবি। এভাবেই কিছুদিন চলে যায়। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিন মঙ্গলবার চলে আসে। আমি সন্ধ্যার সময় আমার টিমের সবাইকে বলি কলেজের পাশে অবস্থান নেওয়ার জন্য। আর ওই ছদ্মবেশী সদস্যকে বললাম, তোমরা কলেজের পেছনে বিল্ডিংয়ের পাশে অবস্থান নাও, আমার সব সময় আপডেট দিবে। আমি দেখলাম একটি ট্রাক কন্টেনার নিয়ে কলেজের ভেতরে প্রবেশ করে। আমি ছদ্মবেশী সদস্যদের বললাম কন্টেনার ভেতরে যাচ্ছে, সাবধানে থাকার জন্য, আর কন্টেনারের বাইরে হলে সংকেত দেওয়ার জন্য। তখন সেনা সদস্য কল দিয়ে বলল, স্যার ওরা মেয়েদের ট্রাকে তুলছে, আমরা কি পজিশন নেব কি? তোমরা একটা কাজ করতে পারবে কি? কি স্যার বলেন? তোমরা কি ট্র্যাকের ড্রাইভার সাজতে পারবে? স্যার পারবো। গুড। ট্র্যাকের ড্রাইভারের সিটে বসার পর আমায় মেসেজ দেবে। সেনা সদস্য কিছু সময় পর মেসেজ দিল, সেখানে লেখা ছিল, স্যার উই গেট ইন ট্রাক। আমি তখন আমার প্ল্যান বললাম সেনা সদস্যদের। সেনা সদস্যকে বললাম কানে ব্লুটুথ লাগিয়ে রাখবে, আর কিছু সময় পর পর আমায় ওখানে আপডেট দেবে। তবে তোমরা কোনো ঝুঁকি নেবে না, সাবধানে কাজ করবে। কিছু সময় পর সেনা সদস্য মেসেজ এলো দীপের ফোনে। দীপ তখন সেনাপ্রধান স্যারকে লোকেশন বলে দিল, আর দীপ তার প্ল্যান বলল। কিছু সময় পর ট্রাকগুলো বের হলো কলেজ থেকে। ট্রাকগুলো বরিশালের শেষ প্রান্তে বর্ডারের আগে একটা জঙ্গলে নিয়ে যাওয়ায় দীপরা পিছু পিছু গিয়ে দেখতে পায় একটা আস্তানার মতো। সেখানে প্রায় 100 জনের বেশি, আর দীপরা মাত্র 15 জন। দীপ সবাইকে সব কিছু প্ল্যান মাফিক কাজ করার জন্য বলল, সবাই সবসময় কেয়ারফুল থাকবে, কোনো ভুল করবে না। একটা ভুল হলে আমরা এখান থেকে বেঁচে নাও ফিরতে পারি। সো আমরা সবাই কেয়ারফুলি কাজ করতে হবে। তারপর বললাম সবাইকে আস্তানায় ঘিরে ফেলার জন্য, আর বললাম আমি সংকেত দিলেই ফায়ার করার জন্য। স্নাইপাররা 4 জন ছিল চারদিকে। রেডি কি? আর আমি বললে ফায়ার করা শুরু করবে। ওপাশ থেকে বলল, রেডি স্যার। নাইট ভিশন ক্যামেরা অন করে রাখো, টার্গেটগুলোর দিকে নজর রাখো, আর ওয়েটিং ফর মাই কমান্ড। আমি কিছু সময় পর বললাম, স্নাইপার ফায়ার। কিছুক্ষণের মধ্যেই বাইরের সব সন্ত্রাসী শেষ। আমি আমার কমান্ডো টিমকে বললাম সবাই সামনের দিকে আগানোর জন্য। আমরা ভেতরে ঢুকে এসটিকে সবাইকে মেরে ফেলি। আমি বাকি কমান্ডোদের বললাম মেয়েগুলোকে যেন ট্র্যাক থেকে বের করার জন্য, আর আমি হেডকোয়ার্টারে নিয়ে যাওয়ার জন্য। আমি আর 2 জন সেনা সদস্য যারা ট্র্যাকের ড্রাইভার সেজেছিল ভেতরে গিয়ে দেখি এমপি, তার ছেলে আর একজনের মুখে মাস্ক দেওয়া। তারা আমাদের দেখে গুলি করা শুরু করে। আমরাও তাদের গুলির জবাব দেওয়া শুরু করি। গোলাগুলির এক পর্যায়ে এমপি আর তার ছেলে মারা যায়, আর 2 জন সেনা সদস্য গুলি লাগে, ওরা আহত হয়। দীপ সেনা সদস্যদের কভার করার সময় কিছুটা বেখেয়ালি হয়ে যায়। ওই সময় মাস্ক পরা ব্যক্তি দীপের পায়ে গুলি করে। দীপ গুলি খেয়ে পাল্টা গুলি করে ওই মাস্ক পরা ব্যক্তির পেটে। সাথে সাথে মাস্ক পরা ব্যক্তিটি মাটিতে লুটিয়ে পড়ে। আমি লোকটার কাছে গিয়ে যে মাস্কটা খুলবো তখনই দূরে গুলি আমার বুকে এসে লাগে। আমি মাটিতে পড়ে যাই। আমি পেছনে ঘুরে দেখি একই মাস্ক পরা আরেকজন লোক আমার কাছে এসে বলে, কি অফিসার, আমাদেরকে আটক করতে এসেছিস? শুনে রাখ রে, আমাদের কেউ আটক করতে পারবে না। তুই তো একটা সামান্য অফিসার, আর কয়েকদিন পর শুরু হবে বাংলাদেশে এমএসটি দলের তাণ্ডব। আমি তখন বললাম আমি বেঁচে থাকতে তোরা আমার দেশের কোনো ক্ষতি করতে পারবি না। গোলাগুলির শব্দ শুনে বাইরে থেকে কমান্ডোরা ভেতরে আসে, দেখে এমপি আর এমপি ছেলে মাটিতে পড়ে আছে। সামনে এগিয়ে দেখতে পায় সেনা সদস্যরা মাটিতে পড়ে আছে। তাদের গলার নিচে হাত দিয়ে দেখলো তারা বেঁচে আছে, তবে অজ্ঞান। পানি দিয়ে তাদের জ্ঞান ফেরানো হলে কমান্ডোর এক সদস্য জিজ্ঞেস করলো, মাস্টার স্যার কোথায়? সেনা সদস্য কোনোভাবে কাঁপা কাঁপা গলায় বলল, স্যার আমাদের বাচ্চাতে এগিয়ে এসে গুলি লাগে স্যারের পায়ে, তারপর আর বলতে পারি না। ওইদিকে মাস্ক পরা লোকটা আমার কথা শুনে হাসতে হাসতে আমার কাছে এসে মাথায় আঘাত করে। আমি চিৎকার করে আহ বলে উঠি। আঘাত করার সাথে সাথে মনে হলো আমার মাথার ভেতরে সব কিছু বুঝি বেরিয়ে আসবে। ওরা যেই গাড়িতে উঠবে আমি তখন লোকটার পায়ে ধরি। তখন লোকটা আমার বুকে এক পাশে গুলি করে, তবু আমি ছাড়ছি না দেখে আমার বুকে আরেক পাশে গুলি করে। তখন আমার আর কিছু মনে নেই। দীপের চিৎকার শুনে কমান্ডোরা সামনের দিকে আগায়। কিছুটা সামনে দেখতে পায় দীপ আস্তানার পিছনে রাস্তার পাশে পড়ে আছে। 2 জন লোক গাড়িতে ওঠার সময় আমি একজনের চেহারা দেখতে পাই। কমান্ডোরা দেখলো দ্বীপের পাশে একটা বড় হাইয়েস গাড়ি দাঁড়িয়ে। তার ভিতরে 2 জন লোক উঠে গেল, আর তাদের মধ্যে একজনের হাতে অস্ত্র।
দীপ মাটিতে পড়ে আছে। এটা দেখে ওরা বুঝে যায়, তারপর গুলি করা শুরু করে। ওরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। কমান্ডোরা দীপের কাছে এসে দেখে দীপের অবস্থা ভালো না। কমান্ডোরা মাঝে একজন হেডকোয়ার্টারের খবর দেয় তাড়াতাড়ি হেলিকপ্টার ব্যবস্থা করার জন্য। দীপের অবস্থা ভালো না। কিছুক্ষণের মধ্যে সেনাপ্রধান অ্যাম্বুলেন্স নিয়ে সেই জায়গায় আসলেন। দীপকে এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকায় আনা হয়। ঢাকায় হাসপাতালে নিয়ে আসার পর দীপকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর ডক্টররা অপারেশন থিয়েটার থেকে বের হচ্ছে না। এটা দেখে সেনাপ্রধান সহ বাকি টিম মেম্বাররা চিন্তা করছে দীপের কি কিছু হয়ে গেল। সেনাপ্রধান তখন পাচারি করতে দেখে মনে হবে তিনি অনেক টেনশনে আছেন। কিছু সময় পর ঢাকা মেডিকেলের ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হলেন। তখন সেনাপ্রধান স্যার জিজ্ঞেস করলেন ডাক্তারকে,